শয়তান, আমার দেহ পাবি, মন পাবি, মাগার চোখ সরাতে পারবি না। আরে ধুর, আপনি থামেন তো। রাখেন আপনার দেহ মন। আপু, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তাই নাকি? আজকে রাত্রে তো অনেক বেশি কিছুই হওয়ার সম্ভাবনা আছে। আমার সোনার চাঁদ পিতলা ঘুঘু, দেখতে থাকো আজকে রাত্রে কি হয়। রাতে আবার কি হবে? রাতে তো সবাই ঘুমায়, আমরাও ঘুমাবো। আরে বুদ্ধু, আজকে আমাদের বিয়ে হয়েছে আর আজকে আমাদের বাসর রাত। আজকে তোমার আমার খাট ভাঙার খেলা হবে। আপু, এসব কি বলেন? খাট ভাঙা খেলা হয় নাকি? আরে হ্যাঁ, বাসর রাতে খাট ভাঙা খেলা হয়। কেন তুমি জানো না? কাছে আসো। আমার ঠোঁটগুলো কেমন শুকিয়ে গেছে এই 3 দিনে। ঠোঁটগুলো চুষি ভিজিয়ে দাও তো জান। না আপু, আমি এটা পারবো না। কেন পারবে না আমার ঠোঁট জোড়া চুষি খেতে? তোমার ঠোঁটে এত লিপস্টিক, আমি চুষে খেতে পারবো না। আমার পেট খারাপ করবে। খাচ্চর বেটা দাঁড়া, তোরে তো আমিই করছি। তোর পেট খারাপ করা বের করাচ্ছি। শালা হাদারাম গাধা কোথাকার। কই ভাবলাম বাসর রাতে স্বামীর আদর পেয়ে কষ্ট দূর করব। আর উনি মহারাজা বলে নাকি আমার লিপস্টিক খেলে পেট খারাপ করবে। হুম। কথাটা বলে প্রিয়াঙ্কা তার সামনে থেকে বিয়ের বেনারসি শাড়িটা মাথার ওপর থেকে ফ্লোরে ফেলে দেয়। এই থামেন থামেন, কি করছেন? মাথা ঠিক আছে আপনার? মাথা মন সবকিছুই ঠিক আছে, মাগের শরীরে যৌবনের আগুন ঠিক নেই। কেমন দাও 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 করে জ্বলতেছে। এই দেখো, তুমি তুমি নিজেও শুনতে পারবা এই দাও দাও করে পুরো চুরমার হওয়ার শব্দ। কথাটা বলেই প্রিয়াঙ্কা তার শুধু বেনারসি শাড়ির নিচে ব্লাউজের ওপরে আবদুলের মাথা চেপে ধরল একেবারে, মানে বুকের মাঝামাঝি। ওরে আল্লাহ রে, মরে গেলাম গো, বাঁচাও গো। মা গো, তোমার ছোট ছেলেটারে চেপে ধরে দম বন্ধ করে কোথায় যেন আটকে ধরেছে। এ কি? এই দুটোর মধ্যে আমি তো শেষ। কুত্তা, কথা ঠিক করে বল। আপু, তোমার বুকের এই দুটো এত গরম কেন? বললাম না আমার শরীরে আগুন জ্বলতেছে, তাই তো এত আগুন। তোকে বললাম আমাকে আদর করে আগুন নিভিয়ে দে। এবার আব্দুলের একটু নিজের কাছে রাগ হলো। একটা ঝাটকা মেরে ঠাস ঠাস করে প্রিয়াঙ্কা আপুকে 2টা থাপ্পড় মেরে দিল আর বলতে থাকলো। আপনি পাইছেনটা কি? যা খুশি তাই করবেন? বাপের টাকার এত জোর? আপনি কি দুনিয়াটা দুনিয়া ভাবেন না? যা ইচ্ছা তাই করে যাবেন? কতবার আমি নিষেধ করেছি, আপনার পা পর্যন্ত ধরেছি, তাও আপনি জোর করে আমাকে বিয়ে করলেন। আর বলছেন আজকে আমাদের বাসরাত। আর কী সব উল্টাপাল্টা কথা বলছেন? আসলে তুমি আমাকে কিভাবে মারতে পারলে? তোমার কি কষ্ট হয় না? আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কি একটুও বুঝবে না? আব্দুল খেয়াল করে দেখলো প্রিয়াঙ্কা ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতেছে। এবার কেন জানি নিজের কাছে খারাপ লাগলো, আবার ভয়ও হলো। এই মিস সেকেন্ডেই মুড চেঞ্জ করে, তারে বিশ্বাস করতেও ভয় করে। তারপরে খেয়াল করে দেখলো কান্নার প্রসঙ্গ ক্রমেই বেড়ে চলেছে, তাই তাকে ধরে ওঠালো। প্রিয়াঙ্কা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে আব্দুলের হাত দুটো চাইল। আব্দুল নির্ভীক মনে দিয়ে দিল। 2 হাত এক জায়গায় করে প্রিয়াঙ্কা হুট করে কাপড়ের মাথা দিয়ে আব্দুলের 2 হাত এক জায়গায় বেঁধে ফেলে। এতটা শক্ত করে বাঁধে আব্দুল কিছুতেই চেষ্টা করেও খুলতে পারল না। আপনারা কিছু বুঝতে পারছেন না তাই তো? চলেন একটু অতীত থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। রাস্তার ধারে পড়ে আছে একটি 4 বছরের শিশু। পাশে ঢাকা বাণিজ্য মেলার মাঠ। যে যার মতো যার যার কাজে ব্যস্ত, কিন্তু পাশে থাকা ছেলেটার দিকে কারো যেন খেয়ালই নেই। ছোট্ট বাচ্চাটা ওখানে দাঁড়িয়ে এক নাগাড়ে কাঁদতেই আছে। রাত আনুমানিক প্রায় 10:30। মেঘটা কেমন যেন কালো হয়ে আছে। যখন তখন তার মনের কষ্ট সেরে বৃষ্টিতে পুরো জায়গায় ভিজিয়ে দিতে যেন প্রস্তুত সে। এরই মাঝে জোরে মেঘ গর্জন করে, ঝপাঝপ বৃষ্টি নামতে শুরু করে দিল। কিন্তু ওই ছেলেটা ওই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে কাঁদতে আছে। অন্যদিকে যে যার মতো বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মাথাটা কোনো একটা আশ্রয়ের স্থান খুঁজতেছে। এরই মাঝে রিকন দেববাবু ছেলেটার দিকে এগিয়ে গেলেন, গিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করলেন। এভাবে তুমি কাঁদছো কেন? তোমার মা বাবা কোথায়? কথার প্রতি উত্তরে এক নাগাড়ে বাচ্চাটা যেন কাঁদতেই আছে। কি হলো বলো? বৃষ্টিতে এভাবে ভিজলে তোমার তো শরীর খারাপ করবে। তোমার বাবা মা কোথায়? কি একটা যন্ত্রণা! এখন বাচ্চাটার কই রাখবো? বৃষ্টির মধ্যে তো একে ফেলেও রেখে যেতে পারছি না। রিকন দেববাবু মনে মনে এইসব ভাবছিল আর বাচ্চাটার দিকে তাকিয়েছিল। কি করা যায়?
এই বৃষ্টির মধ্যে? আমি এইভাবে শরীর খারাপ করবে। রিকন দেববাবু গ্রামের মানুষ, একদম সাদাসিধে, কথাবার্তাও গ্রামের মানুষের মতো। কাজের জন্য ঢাকা শহরে আসে। তার পরিবার বলতে সে আর তার ৪৫ থেকে ৪৭ বছর মাস বয়সী থেকে একটু বেশি বয়সী স্ত্রী। কিন্তু যা ইনকাম করে তার স্ত্রী আর তার বেশ ভালোভাবেই চলে যায়। বলা যায় সুখী পরিবার, কিন্তু কোথাও না কোথাও একটা অশান্তি তার মনকে শান্তি দিতে চায় না। কেননা এই বয়সে এসেও তার কোনো বাচ্চা নেই। সে আর তার স্ত্রী এই একটা আকাঙ্ক্ষাতেই প্রতিনিয়ত পুরো চুরমার হয়ে যায়। আজও তারা নিঃসন্তান, তাই তার বাচ্চাদের প্রতি একটু টান বেশি। কথায় আছে, অনেকে চায় তা পায় না, আবার অনেকে পেয়েও তা মূল্যায়ন করে না। যদি যথাযথ মূল্যায়নই করবে, তাহলে এই হাজার হাজার মানুষের ভিড়ে বৃষ্টি ভরা মাঠে একটা বাচ্চা কিভাবে কান্না করতে পারে, তা আমার বোধগম্য না। রিকন দেববাবু আর কিছু মাথায় না তুলে বাচ্চাটাকে নিয়ে তার দোকানে চলে যায়। সে বাণিজ্য মেলাতে মিষ্টি, জিলাপি এসব খাবার সামগ্রী বিক্রি করতে দোকান দিয়েছে। তার আসলে একটা মিষ্টির দোকান দিয়েই সংসার চলে, কিন্তু এই মেলার মাঠে এগুলো বেশি চলে, তাই প্রতি বছরই এখানে আসে দোকান দিতে। বাসাও বেশ দূরে না, ওই তো খানিকটা গিয়ে ঢাকা কলেজের ডানে একটু সামনে এগিয়ে গেলে ছোট্ট বস্তিতেই তার বসবাস। যাই হোক, গল্পতে ফেরা যাক। কি হলো বাবা, বলো। তোমার বাবা মা কই? এইভাবে কান্না করলে তো বাচ্চাটার শরীর খারাপ করবে, এমনিতেই ভিজে গেছে। দেখি বাবা। বলে রিকন দেববাবু ওর মাথাটা ভালো করে নিজের গামছাটা দিয়ে মুছে দিল। দেখতে দেখতে রাতও ১২টার দিকে। বাচ্চাটা ঠিকঠাক বলতে পারছে না বাবা মাকে। রিকন দেববাবু ভাবতে লাগলেন, আর যদি কারোর বাচ্চা হারায়, মাইক তো করতো, তাও তো করতে দেখলাম না। আমি কি গিয়ে মাইকে বলতে বলবো? না, এখানকার মানুষের বিশ্বাস নেই। দেখা যাবে যার বাচ্চা না, সে এসে বলবে আমার বাচ্চা। বাচ্চাটাও কিছু বলতে পারবে না, পরে যদি বাচ্চাটাকে বিক্রি করে দেয়। কি একটা ঝামেলা। আচ্ছা, আজকে দোকান করব না, ওরে নিয়ে বাসায় যাই, দেখি কি হয়। তারপর রিকন দেববাবু তার দোকানটা বন্ধ করে বাচ্চাটাকে নিয়ে তার বাসার দিকে রওনা দেয়। এখনও যেন বাচ্চাটার কান্না থামছে না। অনেক কষ্টে রিকন দেববাবু তার বাসায় পৌঁছায়। বাসায় ঢুকতে না ঢুকতেই কান্নার শব্দ শুনে রিকন দেববাবুর স্ত্রী বাসা থেকে বের হয়ে আসে। এ কি গো, বাচ্চাটাকে কই পেলে তুমি? আর সাথে করে কেন আনলে? পুলিশ কেস করবে তো। কি করব বলো, আমি তো বাধ্য হয়ে আনছি। তারপরেও আমি শুরু থেকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমার স্ত্রীকে খুলে বললাম। আনছো, বেশ ভালোই করেছো। বাবা, কি লাল ফুটফুটে সুন্দর বাচ্চাটা! পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে বেশ বড় ঘরের ছেলে। যাক, কোনো খারাপ হাতে বাচ্চাটা পড়েনি। কোথায় না কোথায় কে পাবে আর কি থেকে কি করে ফেলবে বাচ্চাটার। এখনকার মানুষজনের কি মনে দয়া মায়া আছে? তুমি ফটাফট পাশের দোকান থেকে ছোট বাচ্চাদের কিছু পোশাক আনো। এই ভেজা পোশাকে থাকলে কান্না করবে। আর বাচ্চাদের খেলনা আর কিছু দুধ আনো। শোনো, ওই যে সমস্ত চিপস পাওয়া যায় না, যেটা বাচ্চারা পছন্দ করে, আর ওই যে কি মোটা ভাজা পাওয়া যায়, ওইগুলোও নিয়ে এসো। যাও। থামো তো তুমি, কোনো কিছুর নাম জানে না, আন্দাজে ঢিল মারে। এইটা চিপস, নরম চিপস। আর মোটা ভাজা জীবনেও নাম শুনলাম না। এইসব কথা কই পাও তুমি? আসছে আমার থেকে বড় পণ্ডিত। তোমারে যা বললাম তাই করো। ওরে বাবা, বেটা, কান্দে না কান্দে না, এক্ষুনি তোমাকে এত এত মজার খাবার দেব। কথাটা বলে রিকন দেববাবুর স্ত্রী বাচ্চাটাকে কোলে তুলে গালে চুমু খেতে খেতে রুমে চলে যায়। আর এইদিকে রিকন দেববাবু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার স্ত্রীর দিকে। এত খুশি মুখটা এতদিন পরে দেখতে পায়। আজ যেন তার বুকের কোনো একটা জায়গায় পরিপূর্ণ সুখ অনুভব হচ্ছে। সে আর দেরি করে না, মাথা থেকে সেসব ঝেড়ে ফেলে। লুঙ্গিটা অর্ধেও হাঁটুর উপরে তোলে, যাতে বৃষ্টির কাদায় লুঙ্গিটা ভিজে না যায়। লুঙ্গিটা ২ হাত দিয়ে ধরে মারে এক দৌড়। এক দৌড়ে আসে দোকানে। দোকানে এসে দোকানদারকে বাচ্চাদের খাবার কে কি খায় জিজ্ঞেস করে। দোকানদার যা যা বলে সব একেবারে নিয়ে নেয়। সবকিছু ব্যাগ ভরে এক দৌড়ে বাসায় চলে আসে। এটাই হয়তো একটা বাবা মায়ের ভালোবাসা। যাদের সন্তান নেই
তারা একটা সন্তান পেলে যে কত খুশি হয় এতটুকু থেকেই আমরা বুঝতে পারি এবং অনুধাবন করতে পারি। আবার অনেকে আছে বাচ্চাদেরকে মারে, অত্যাচার করে, আবার মানুষই মনে করে না, বোঝা মনে করে। তাই আপনি আপনার বাচ্চার যত্ন নেন, খেয়াল রাখেন। আপনি যেটা পেয়ে আজকে অবহেলা করছেন, অনেকে এটা পাওয়ার জন্য বছরের পর বছর আপ্রাণ চেষ্টা করছে। যাই হোক, গল্পে ফেরা যাক। এগো, আসছো তুমি? আমি তো আপাতত ওর ভেজা কাপড়গুলো পরিবর্তন করে শুকনো ওড়না দিয়ে ওর শরীরটা ঢেকে দিলাম। তারপর কোলে নিয়ে একটু আদর করতে করতেই ও দেখলাম ঘুমিয়ে পড়েছে। হয়তো শরীরটা অনেক দুর্বল, তার উপরে বৃষ্টিতে ভিজেছে। কিন্তু আমি তো একটা জিনিস দেখে আমার ভয় করছে। এই বাচ্চাটা তো মুসলিম ঘরের কোনো ছেলের, আর আমরা তো হিন্দু। তুমি বুঝলে কেমন করে? এই দেখো তুমি, মুসলিমরা বাচ্চাদের ছোটবেলায় যে শূন্যতে খাতনা করে না কি যেন একটা অনুষ্ঠান করে, বাচ্চার তো লিঙ্গের মাথায় এমন মনে হচ্ছে। দেখি দেখি বলে আমি কাছে গিয়ে দেখলাম সত্যিই তো ছোট্ট বাচ্চাদের হিন্দুদের এমন থাকে না। এত একটা কেটে কিভাবে সুন্দর করে উপরে গোছানোর মতো মাথা। একটা মুসলিম ঘরের সন্তান তো, আমি শিওর 100%। তাহলে এখন কি করবা? বাচ্চাটাকে আগে সুস্থ করি, তারপর গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে আসবো। আরে বাচ্চাটা খুঁজে তার বাবা মার কাছে গিয়ে পৌঁছে দেব। বাচ্চাটা যদি কেউ না থাকে তখন কি আমরা একে রাখতে পারবো? আমরা একে অনেক যত্ন করব। কি গো, অনেক দিনই তো হলো বাচ্চাটার, কি করবে? এসব কথা স্বপ্নেও ভেবো না। পরের বাচ্চাকে আমরা কেন রাখবো? প্রতি উত্তরে রিকন দেববাবুর স্ত্রী মাথাটাকে নিচু করে ফেলে আর চুপচাপ থাকে। বাচ্চাটাকে নতুন প্যান্ট পরিয়ে দেয়। এভাবে চলতে থাকে অনেকগুলো দিন, প্রায় এক সপ্তাহ অতিক্রম। বাচ্চাটা তাদের পরিবারের সাথে একদম মিশে গেছে। বাচ্চাটা আর তেমন যেন কাঁদে না, একদম তাদের সাথে খায়। রিকন দেববাবুর স্ত্রীকে মই মই করে বলে। রিকন দেববাবু যেন অনেক খুশি, তারা দুজন বাচ্চাটাকে এতটা যত্নে রাখছে। একটা সেকেন্ডের জন্য তারা চোখের আড়াল করতে দেয় না বাচ্চাটাকে। যেই রিকন দেববাবু আগের রাত 10টার আগে বাড়ি আসতো না কাজ সেরে, এই রিকন দেববাবু বিকেল 3টা বাজতে বাজতে বাড়ি এসে হাজির। তার বউ জিজ্ঞাসা করলে এ বাহানা ও বাহানা, বেচাকেনা হয় না বলে কাটিয়ে দেয়। মূলত সে বাচ্চাটার সাথে সময় কাটানোর জন্যই তাড়াতাড়ি বাড়ি চলে আসে। অনেকদিন যাওয়ার পরে রিকন দেববাবুর স্ত্রীটাও এই বিষয়টা বুঝতে পারে, আর কিছু বলে না। সে শুধু মুচকি হাসে। তারা দুজনে একসাথে বাচ্চাটাকে খাওয়ায়। দুজন যেন কেমন বাচ্চা হয়ে গেছে। ছোট ছোট খেলনা নিয়ে বাচ্চাটার সাথে দুজন খেলা করে, হামাগুড়ি দিয়ে বাঘ ভালুক খেলে। রিকন দেববাবুর স্ত্রী আবার বাচ্চাটার সাথে চোর পুলিশ খেলে। কত শান্তিতেই যেন আছে। রাত হলে বাচ্চাটা রিকন দেববাবুর স্ত্রীর বুকের মধ্যে থাকবে। রিকন দেববাবু বলে আমাকে জড়িয়ে ঘুমাবে। এ নিয়ে প্রতিনিয়ত এক দুই কথা তো ঝগড়া তাদের মধ্যে হবে। ফলাফলস্বরূপ বাচ্চাটাকে দুজন দুই দিক থেকে জড়িয়ে ধরে ঘুমায়। এবার আসি বর্তমান। এই এক সপ্তাহে বাচ্চাটা যেন তাদের এতটা আপন হয়ে গেছে, তারা ভুলে গেছে বাচ্চাটাকে ফিরিয়ে দিতে হবে। রিকন দেববাবু এখন তার দোকানে কাজ করছে, তার পাশের দোকানদার। শুনছো বাবু, দেশের অবস্থা কোথায় এসে দাঁড়ালো? শুনলাম মানুষ নাকি কিডন্যাপ করছে, এমন কিছু ছোট ছোট বাচ্চাদেরও কারা যেন ধরে নিয়ে যাচ্ছে। এসব কাজ নাকি পুলিশ আবার সাথে সাপোর্টও করে। তা নাহলে এসব করার সাহস অপরাধীরা কেমন করে পায়? এর সাথে মনে হয় বড় বড় উপর পর্যায়ের লোক জড়িত। তা তো ঠিকই, কী যে একটা অবস্থা। দিন দিন মানুষের যেন পুলিশের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। যেখানে পুলিশ এসব বন্ধ করার কথা, সেখানে কেমন শত্রু হয়ে গেছে। তা তো ঠিকই বলছো রানওয়ালা কাকা। কও কি? ও কি গো রিকন দেব বাবু, এভাবে এক মনে কি ভাবছো? ইদানিং শুনছি তুই দোকান থেকে নাকি ছোট ছোট বাচ্চাদের জিনিসপাতি কিনছো। তা কি বৌদির সামনে বাচ্চা হবে নাকি? যাকে বলে আগাম প্রস্তুতি। ও তেমন আর কি বলতে পারে? ও, আপনারা আবার বুঝতে পারতেছেন না রানওয়ালা কাকা আবার কেমন করে হয়। আসলে ওই মানুষটি পান বিক্রি করে। সবাই প্রথমে পানওয়ালা বলতো, কিন্তু সে প্রচুর ক্রিকেট খেলার ভক্ত। তাই ক্রিকেট থেকে রান শব্দ কেটে এনে রানওয়ালা কাকা বলে সবাই। যাই হোক, গল্পে ফেরা যাক। কি রিকন দেব বাবু, 3টা তো বেজে গেল, বাড়ি যাবে নাকি? প্রতিদিন তো এই সময় চলে যাও, এখনো জিনিসপত্র গুছালে না যে?
তোমার তো জিলিপি এখনো অনেক রয়ে গেল। না গো, আজকে আর দোকানে বসবো না। ওই 2-1 কেজির মতো হবে, বাড়ি নিয়ে যাই, একসাথে খাওয়া যাবে তোমার বৌদির সাথে। আর কি, তোমরা চাইলে 2-1টা খাইতে পারো, সমস্যা নাই, পয়সা লাগবে না। কথাটা বলে রিকন দেববাবু তাদের হাতে কিছু জিলাপি ধরিয়ে দেয়। এরপর রিকন দেববাবু সব কিছু গুছিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর বাড়িতেও চলে আসে। বাড়িতে এসেই হাত মুখ ধুয়ে রুমে প্রবেশ করে। ঘরে ঢুকতেই বাচ্চাটা দৌড়ে এসে রিকন দেববাবুর কোলে ওঠে। বিষয়টা বেশ ভালোই লাগে রিকন দেববাবুর। এতদিন চলে গেল, তাও বাচ্চাটার কোনো নাম দিতে পারল না। পরের বাচ্চা সাহস করে নাম কেমন করে দেয়। তখনই রিকন দেববাবুর স্ত্রী এসে বলল, ভাবছি পুলিশ স্টেশনে দেব। হ্যাঁ, তাই করো। কেননা কোনো মায়ের বাচ্চা না জানি তার কি অবস্থা। বাচ্চাটা এখন সুস্থ, তুমি চাইলে দিতে পারো। মন খারাপ করে কথাগুলো বলছিল। দেখো, কষ্ট তো আমারও লাগছে, আমিও তো দিতে যাচ্ছি না, কিন্তু কিছু করার নাই। এভাবে মন খারাপ করার দরকার নাই। ওরও তো বাপ মা আছে, তাই না? তাদেরও তো কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য। তাছাড়া বাচ্চাটা যখন বড় হবে আমরা তার কাছে কি জবাব দিব? তাকে আমরা ইচ্ছা করে তার বাবা মার কাছে যেতে দিইনি। মুখ দেখাতে পারবে? তা অবশ্য ঠিক আছে, খেয়ে নাও। ও, আপনাদের আরেকটা কথা বলা হয়নি। রিকন দেব বাবুকে অনেক ভালোবাসে তার স্ত্রী। রিকন দেব বাবু বলে ডাকে। বিষয়টা অবশ্য রানওয়ালা কাকার মতো, কিন্তু কেন রিকন দেব বলে গল্পের সাথে থাকেন জানতে পারবেন। যাই হোক, পার্টিতে বসে বাচ্চার সাথে রিকন দেব বাবু খেলতে থাকে। এরই মাঝে সে সামনে থাকা 14 ইঞ্চি মাইওয়ান টিভিটা চালু করে খবর দেখার উদ্দেশ্যে। সে খবরের একটা চ্যানেলে দিয়ে খবর দেখতে থাকে আর বাচ্চাটার সাথেই খেলতে থাকে। তার স্ত্রী খাবার এনে তার পাশে বসে 2 প্লেটে বাড়তে থাকে। একটা সে খাবে আর বাচ্চাটাকে খাওয়াবে, আর একটা তার স্বামী খাবে। আসলে খাওয়ার সময় ছোট্ট বাচ্চারা বড়দের থেকে 1-2 বার যেভাবে খাবার খায়, এই জায়গায় ওই একই ঘটনা। খাওয়ার সময় বাচ্চাটা কেমন ফ্যাল করে তাকায় থাকে, তাই তারাও খায় শক্ত খাবার, বাচ্চাটাকেও খাওয়ায় নরম করে অল্প অল্প করে। তখন এই নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ। নীলক্ষেত থানার জানা গেছে তৎকালীন এসআই আসাদুজ্জামান যে বাচ্চা সিন্ডিকেট এবং বিভিন্ন মানুষ খুন হয়ে যাচ্ছিল তার সাথে পুরোপুরি জড়িত। তারা এগুলো দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন অন্যান্য দেশে বাইরে বিক্রি করে। এর জন্য তৎকালীন আসাদুজ্জামান 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি কথা জানার জন্য, আসলে দেশের অবস্থা এত ভয়ানক, সেখানে একটা বাচ্চা নিরাপদ নয়। এই জায়গায় যদি দেশের পুলিশ ব্যবস্থা এমন হয়, তাহলে জাতির জন্য হতাশাজনক ছাড়া আর কিছুই হতে পারে না। সাথে থাকুন, আসছি ছোট একটা ব্রেকের পর। খবরটা শুনে রিকন দেববাবু এবং তার স্ত্রী একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। এভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকায় এবং চোখে চোখে তাদের অনেকগুলো কথা হয়ে যায়। ওই যে হয় না, কিছু কিছু সময় চোখের ভাষা এক হয়ে যায়। এই ঘটনা ও ওই একই রকম। তারা খাবারটা খেয়ে বাচ্চাটাকে নিয়ে ঘুমোতে যায়। কিছুক্ষণ পরে বাচ্চাটা ঘুমিয়ে যায়। এরপরে একে অপরের দিকে তাকিয়ে তারা বলতে থাকে, দেশের যা অবস্থা, এইভাবে বাচ্চাটা দেওয়া ঠিক হবে না। কোথায় না কোথায় একটা বিপদ হয়ে যাবে। আর আমি এমন একটা সোনার টুকরো ছেলে, কোনো বিপদ মেনে নিতে পারবো না। এতটুকু সময়ে তোমার এত ভালোবাসা বাচ্চাটার প্রতি, তাহলে আমি সারাক্ষণ ওর সাথে থাকছি। আমার কতটা ভালোবাসা থাকতে পারে? যখন ও চলে যাবে শুনছি আমার বুকের ভিতরটা চুরমার করে ভাঙতে থাকে। আমরা ওকে যত্ন আদরে মানুষের মতো মানুষ করে তুলব। কোনো বিপদ আপদ থেকে ওকে ছুতে দেব না। কথা তো তা না, কথা হচ্ছে এইটা, এইখানে থাকলে অনেক মানুষ সন্দেহ করবে বাচ্চাটা কই পেলাম, উত্তর কি দিবে। এখানে থাকা যাবে না। ভাবছি দোকানটা বিক্রি করে ওরে নিয়ে আমরা অন্য কোথাও জায়গায় নতুন একটা বাসা নিয়ে চলে যাব। এখানে আমাদের সুখের পরিবার গড়ে তুলব, যেখানে থাকবে না আর কোনো কষ্টের ছাপ, আর না থাকবে না পাওয়ার আকাঙ্ক্ষা। বাচ্চাটা মনে হয় উপরওয়ালা আমাদের ভালোবেসে দিয়েছে। আমারও তাই মনে হয় গো। না হয় এত বছর পর এইভাবে কেন হবে? আমার লক্ষ্মী ছেলে, আজ ওকে ওর নাম আব্দুল রাখবো। কিন্তু আব্দুল নাম তো মুসলিম ছেলেদের হয়, ওই নাম রাখবে যে? আজ থেকে ওর নাম আব্দুল রাখবো। ও হয়তো আমাদের ছেলে হতে পারে,
কিন্তু ওর অতীত একেবারে কি আমরা মুছে দিব? আমরা ওকে ভালোবাসতে পারি, নিজেদের ছেলে করে রাখতে পারি, কিন্তু সৃষ্টিকর্তা ওকে যেভাবে যেখানে দিচ্ছে সেখানে স্মৃতি হিসেবে, অর্থাৎ ও তো মুসলিম ঘরের সন্তান, তাই ওর নাম মুসলমান নামই রাখলাম। তাই হবে, আজকের থেকে ওর নাম আব্দুল বাবা। উম্মুয়া। কথাটা বলেই রিকনদেব বাবু আব্দুলের মাথায় একটা চুমু খায় এবং রিকনদেব বাবুর স্ত্রী দুজন মিলে বাচ্চাটাকে আদর করতে করতে মনে সুখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রিকন বাবু গিয়ে তার দোকানটা বিক্রি করে দেয়। পাশে সবাই অনেকে জিজ্ঞাসা করে যে হঠাৎ কেনই বিক্রি করে দেবে। প্রতি উত্তরে রিকনদেব বাবু জবাব দেয় সে অন্য এক জায়গায় চলে যাবে, তার এক নিকট আত্মীয়ের কাছে। ওখানে আরও ভালো কাজের ব্যবস্থা, আর এখানে যাওয়া আসাটা একটু ঝামেলা, আর ওখানে বাড়ির সামনে দোকান দিতে পারবে, তাই আর কি চলে যাওয়া। এভাবে বুঝিয়ে দোকানটা বিক্রি করে বাড়িওয়ালাকে বলে বাড়িটাও ছেড়ে দেয়। তারপরে তারা তিনজন চলে যায় এক অজানা গন্তব্যে। অনেকবার তারা ভেবেছে তাদের পরিচিত দাদা বা কোনো আত্মীয়ের বাসায় যাবে, কিন্তু ওই যে একটা ভয়, বাচ্চাটাকে নিয়ে হাজারটা প্রশ্ন, তাই তারা ওখান থেকে সোজা চলে যায় ঢাকা মিরপুর 2-এ একটুখানি ভিতরে ছোট্ট একটা বাসা ভাড়া নেয়। অবশ্য তুলনামূলক তারা আগের বাসা থেকে এই বাসাটার ভাড়া একটু বেশি। বাসাটা মিরপুর 2-এর দই ফুচকার মোড়ে একটু ভেতরে। নতুন বাসায় এসে সব কিছু ভালোভাবে গোছগাছ করে নেয়। তাদের নতুন জীবন সব কিছু নতুন করে সাজিয়ে গুছিয়ে নেয় এবং তাদের নিয়ে কেউ কোনো প্রশ্ন করার মতো কেউ থাকলো না আর। প্রশ্ন করবেই বা কেন? ঢাকা শহর এমন একটা জায়গা যেখানে এক ফ্ল্যাটের মানুষ পাশের ফ্ল্যাটে কারা থাকে তাদের মুখ পর্যন্ত দেখে না, জানি না তাদের পাশে কারাই থাকে। যে যার মতো জীবন নিয়ে ব্যস্ত, কেউ কারো খোঁজ রাখার চেষ্টাও করে না। এটাই ঢাকা শহর। আপনি বিপদে পড়লে আপনার পাশে এসে দাঁড়াতে কাউকে দেখবেন না। ঢাকা শহরে একজন আরেকজনকে কিছু টাকা দিয়ে সাহায্য করলো, কখনো কাউকে বিন্দু পরিমাণ সময় দেয় না। যে যার মতো যার কর্ম কাজে ব্যস্ত। এখানে তো একজন আরেকজনের জীবনে প্রশ্ন করা অবিশ্বাস্য ব্যাপার। এখানে বেশ তাদের ভালোই চলতে থাকলো। এখন রিকনদেব বাবু মিষ্টি ব্যবসা ছেড়ে ফুচকা ঝালমুড়ি চটপটি এগুলোর ব্যবসা শুরু করলো। নতুন জায়গায় তুলনামূলক বেচাকিনা কম হলেও খুব খারাপ হয় না। আস্তে আস্তে যখন পরিস্থিতি বাড়তে থাকলো তখন একটু বেশিই বেচাকেনা হলো। আপনার খাবারের কোয়ালিটি ভালো থাকলে এমনিতেই আপনার দোকানে মানুষ আসবে, সেটা খুব ভালো করেই রিকনদেব বাবু জানে। সে সেই জন্য সর্বোচ্চ দিয়ে খাবারটা ভালো করার চেষ্টা করে। এভাবে দেখতে দেখতে চলে গেল 15টা বছর। 15 বছর পর কিরে দোস্ত, এত সকাল সকাল কলেজে? বাড়িতে ভালো লাগছিল না রে, তাই চলে আসলাম আর কি। বুঝলাম। তো আঙ্কেল আন্টি কেমন আছে? আছে রে, মোটামুটি ভালোই। তুই শালা কপাল করে একটা আব্বা আম্মা পাইছিস যে তারা তোকে এত ভালোবাসে, কখনো কোনো কিছুর কমতি রাখে না রে। আর আমার টাক বাপটার দিকে দেখ, হালে আজ তো একটা খাড়াস। ওই শালা থাম, নিজের বাপ মারে কি কেউ এভাবে এসব বলে? দোস্ত জানিসই তো, তোর স্কুল লাইফেও দেখলাম চুপচাপ, আবার কলেজ লাইফে এসেও ক্ষেতের মতন বসে থাকিস। কত করে বললাম ভাই একটা প্রেম টেম কর। দেখিস না এখানে হিন্দু মেয়ে কম, তাছাড়া এসবের আমার খুব বেশি আগ্রহ নাই। ভাই আমার না মাঝে মাঝে ডাউট লাগে, তুই কি আসলে একটা পোলা? এত বড় ইয়াং এত বড় ইয়াং একটা ছেলে এত বড় ইয়াং একটা ছেলে যার কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই। আমার লগে রুমে যাও, দেখাচ্ছি আমি ছেলে না মেয়ে। থাক থাক, আর দরকার নাই, সবই বুঝলাম। তো একটা প্রেম কর, কিন্তু তার জন্য একটা ফরজ। লেখাপড়া কর রে, লেখাপড়া ছাড়া জীবনে কিছু নাই। পড়ালেখা তো করবই, পড়ালেখা ছাড়া কথা বলিস নাকি? সবগুলোর দিকে দেখিস না, দু তিনটাকে নিয়ে ঘরে। দেখ দোষ, তুই করতে পারিস, কিন্তু আমাদের মতো গরিবের এসব সইবে না রে। আর 2 দিন পর পর এইটা ওইটা কিনে দেওয়া, এটা ওইটা খাওয়ানো আমার দ্বারা সম্ভব না। তাছাড়া বাবার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, খুব টেনশনের মধ্যে আছি রে। কখন কি হয়েছে বলো, খুবই কষ্টকর। টেনশন করিস না, ঠিক হয়ে যাবে। তা তো অবশ্যই ঠিক। আচ্ছা শোন, বল বল বল। ক্লাসে চল, ওই টাকলার ক্লাসে না গেলে আবার পরীক্ষায় মার্ক কম দিবে। চল, আগে বলছি কিন্তু। আজকে কিন্তু রাত 8টার দিকে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা, শেরে বাংলা স্টেডিয়ামে। বাবা, খেলার খবর রাখিস?
বাসার পাশে খেলা হচ্ছে, খেলার খবর রাখবো না কেন? কিন্তু দোস্ত আমার যাওয়া সম্ভব না, আমার ভালো লাগতেছে না। বুঝতে পারছি, টিকিটের বিল 3500, তাই তো? আমি থাকতে নো টেনশন। আরে বন্ধু বন্ধুকে দেখবে না তো কে কাকে দেখবে? কথাটি শেষ হতেই আব্দুল নীলকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, দোস্ত তুই এত ভালো কেন? থাক থাক, ইমোশনাল করে দিলি। বুঝলাম। কথাটা বলেই আব্দুল নীল ক্লাসের দিকে রওনা দিল। ক্লাসে গিয়ে চুপচাপ 3য় নাম্বার বেঞ্চে বসে পড়ল। একটু পরে স্যার আসলো। ইতিমধ্যে ক্লাসে স্টুডেন্টে ভরপুর। স্যারের ক্লাস কেউ ফাঁকি দিতে পারে না। প্রতিটা স্কুল কলেজে দু একটা হিটলার স্যার থাকে না, এই স্যারটাও তার ব্যতিক্রম নয়। তখনই, ওই স্যার আসবো? এটা কি কারো বাবার বাড়ি না মামার বাড়ি? যখন যা ইচ্ছা তাই করবে। ওই টাক, তোর টাক ফাটাই দিব কিন্তু। সেটা প্রিয়াঙ্কা, দিন দিন তোমার স্পর্ধা অনেক বেশি বেড়ে চলে যাচ্ছে। গলার নিচে করে সুন্দরভাবে কথা বলো। ওলে বাবা লে, তোরে দেখে ভয় পাই নাকি? তুই জানিস না আমার বাপ এই ওয়ার্ডের মেয়র? তোর চাকরি তো যখন তখন আমি নট করে দিতে পারি। এটা আমার বাম হাতের খেলা। বাট আমি তোমার বাপের চাকরি করি না, আমি সরকারি চাকরি করি। তো এখানে চাকরির প্রশ্ন আসছে কেন? কি বললি তুই? আমার আব্বুর নামে অপবাদ? বলেই নেশাগ্রস্ত অবস্থায় প্রিয়াঙ্কা স্যারকে ঢলতে ঢলতে থাপ্পড় দিতে যায়। ঘটনা দেখে স্যারেরও রাগ হয়ে যায়। সে প্রিয়াঙ্কার হাতটা টেনে ধরে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে দেয়। কাজটা তুই ঠিক করলি না, আমাকে থাপ্পড় মেরে। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কথাটা বলেই ওখানে প্রিয়াঙ্কা বমি করে দেয়। সাথে সাথে প্রিয়াঙ্কার সাঙ্গপাঙ্গগুলো ক্লাস থেকে উঠে এসে প্রিয়াঙ্কাকে ধরে আর বলতে থাকে, স্যার আপনি কাজটা ভালো করলেন না, এর ফলাফল কিন্তু খুব খারাপ হবে। আপনি কার গায়ে হাত দিচ্ছেন জানেন না? কথাটা বলে আমি বাকিদেরকে নিয়ে প্রিয়াঙ্কাকে ধরে ক্লাস থেকে বের হয়ে আসি। প্রিয়াঙ্কার অবস্থা মোটামুটি খুব বেশি ভালো না, একটু বেশি নেশা করে ফেলেছে। তাই আমি আর দেরি করলাম না, রিমন প্রতাপ রনিকে দিয়ে ওকে হসপিটালে পাঠিয়ে দিলাম। আর আমিও দেরি না করে সাথে সাথে কল লাগালাম। হ্যাঁ সাজ্জাদ বল। ভাই কাজটা একটা হয়ে গেছে। কি ব্যাপার, তোর গলার এমন লাগছে কেন? কি কাজ হলো? ভাই আমাদের কলেজে ইংরেজি স্যার আছে না, ওই যে টাকলা করে দেখতে। তা তো বুঝলাম, কিন্তু হলোটা কি তাই তো বল। ভাই ওই স্যার তো সবার সামনে ক্লাসে ভাবিকে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। ভাবির আব্বুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, অনেক অপমান করেছে। ভাবির শরীরটা ভালো না, তাই প্রতাপদের দিয়ে আইটি হাসপাতালে পাঠালাম। ওর কলিজা কত বড়, ওর তো আমি কলিজা টেনে ছেড়ে ফেলবো। আমি মিরপুর 10-এ ছিলাম, আচ্ছা এখন ওই হাসপাতালে যাচ্ছি, তুই এই দিকটা দেখ। আচ্ছা ভাই ঠিক আছে। এভাবে দেখতে দেখতে একটা দিন চলে যায়। আপনারা বুঝতে পারছেন না তাই তো, এই রুবেলটা কে আর সাজ্জাদটা কে? আবার প্রিয়াঙ্কাকে কেন বা ভাবি বলে সম্বোধন করল? সাজ্জাদ আর তার সাঙ্গপঙ্গদের সাথে প্রিয়াঙ্কা চলাফেরা করে, বলতে পারেন বন্ধু। আর রুবেল হলো ইন্টার 2nd ইয়ারে পড়ালেখা করে। সে পুরো মিরপুরে মিরপুর 1, মিরপুর 2, মিরপুর 3, মিরপুর 10 পুরো মিরপুরের কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। পাশাপাশি পড়ালেখাটাও করে। বলা যায় বকাটে টাইপের, কিন্তু পাওয়ারফুল। ওই কই তোরা, আজকে রাত 10টা একটা মিশন আছে। ভাই আসতেছি, বাকিরা সবাই আছে। আর হুট করে কি এমন মিশন? তারা সাজ্জাদকে আর কোনো প্রশ্ন না করে সোজা চলে আসে তাদের আড্ডাখানায়। আসার পরে রুবেল বলতে থাকে, ওইটাকে যে আমি কি অবস্থা করব তা ভাবার বাইরে। আমার কাছে খবর আছে, ওইটা আজকে রাত 11টায় লাভ রোড দিয়ে ফিরবে। ওর অবস্থা এমন করবি কোনো হাড্ডি গুড্ডি ভাঙবি না কেউ, শুধু ছেঁচা মাইট দিবি যাতে অনেকদিন ব্যথা থেকে। ওর ব্যাক সাইডে মারবি প্রচুর, যাতে ওয়াশরুমে বসতে উঠতে আর ব্যথা লাগে। তারপর কথা মতো যে যার মতো রেডি হয়ে রাস্তার 2 ধারে ওয়েট করতে থাকে। স্যার রিক্সা নিয়ে আসতেই চারদিক থেকে হুট করে রিক্সা ঘেরাও করে ফেলে। রিক্সাওয়ালাকে সবাই ধরে নামায়, স্যারকে ধরে। কে কে তোমরা? ছাড়ো আমাকে। তোরা জানো না আমি কে? আমি কলেজের একজন শিক্ষক। তোর স্যারের মায়ের বাপ। কথাটা বলেই রুবেল স্যারের টাক মাথার উপর একটা বাড়ি মারে হাত দিয়ে। তারপরে সবাই রিক্সার সাথে স্যারের 2 হাত সামনের দিকে টেনে ধরে আর পেছন দিক থেকে লাঠি দিয়ে স্যারের পেছন সাইডে মারতে থাকে। স্যার হাউমাউ করে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাকে এগিয়ে নিতে আসে না।
এভাবে 5 মিনিট খানিক মারার পরে শোন, আজকে তোকে এইটুকু মারলাম, কালকে যদি প্রিয়াঙ্কার কাছে হাঁটু গেড়ে বসে কলেজের সবার সামনে মাফ না চেয়েছিস, তোর হাড্ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। নাম কি আমার? রুবেল। জানিস তো আমি কত ভয়ানক। স্যার বলে বেশি কিছুই বললাম না। আর ভুলেও যদি থানায় কোনো কিছু মামলা বা কিছু করিস আর কাউকে বলিস, তো তোর মোটা করে ক্লাস 9-এ পড়া একটা মেয়ে আছে না, মাথা তো তোল। বলি রুবেল স্যারের মাথাটা টেনে ধরে 2 হাত দিয়ে একটা রাস্তার দিকে ধরল। দেখ দেখ, ওই মোড় দিয়েই কিন্তু তোর মেয়ে যায়। দেখা যাচ্ছে কোনো একদিন তোর মেয়েকে হুট করে আর পাওয়া যাচ্ছে না, তারপর খবর পেলি তোর মেয়েকে কারা যেন সম্বদ্ধভাবে 10-15 জন ছেড়ে ছেড়ে খাইছে। বুঝতে পারলি? বাবা, আমাকে মাফ করো। আমি আমি জীবনে বলবো না প্রিয়াঙ্কাকে আর কখনো কিছু। আর কালকেই মাপ চেয়ে নেব। নাম কি আমার? রুবেল। কথাটা মনে রাখিস। এ মামা, রিক্সা করে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। রুবেল কথাটা বলে দলের সবাইকে নিয়ে ওখান থেকে চলে আসলো আর রিক্সা করে উক্ত মধ্যবয়স্ক মানুষটাকে তার বাসায় পৌঁছে না দিয়ে রিক্সাওয়ালা সোজা ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর থেকে হালকা ট্রিটমেন্ট নিয়ে সোজা তার বাসায় পৌঁছে দেয়। স্যার তাকে খুশি হয়ে মন খুলে দোয়া করে এবং তার কিছু সম্মানী পারিশ্রমিক দেয়। আসলে যে দেশের শিক্ষা ব্যবস্থা এমন, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত ছাত্রছাত্রীদের সেখানে শাসন করা আর কিছু বলা তো নিতান্তই হাস্যকর। ছোট্ট একটা কথা থেকে কত বড় কাহিনী ঘটে গেল। অন্যদিকে কি ব্যাপার প্রিয়াঙ্কা, কালকে শুনলাম তুমি নাকি হাসপাতালে ছিলে? আব্বু গো, তুমি বিশ্বাস করো, ওই স্যার আমাকে সবার সামনে থাপ্পড় দিতে দিতে মেরে ফেলার মতো অবস্থা। এমনকি আমার মুখ দিয়ে বমি পর্যন্ত হয়ে গেছে। দেখো, মনে হচ্ছে দাঁত নড়ছে। তোমার মেয়ের কোনো সম্মান থাকলো না গো। কলেজের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। তোমার মেয়েকে এইভাবে অপমান করলো, মনে হচ্ছে এই জীবন শেষ করে দেই। কান্না করিস না মা, আমি কালকেই তোর কলেজে যাব। ওই স্যারের এত বড় সাহস যে আমার মেয়েকে এভাবে মারে। এত বড় স্পর্ধা কোথা থেকে হলো? এর একটা ব্যবস্থা করে আমি দম নেব। অন্যদিকে কি হলো বাবা, তুমি এভাবে বসে আছো কেন? তেমন কিছু না রে, শরীরটা সায় দিচ্ছে না, খুব টেনশন রে বাবা। কখন কি যে হয়ে যায়। আমার যদি একটা কিছু হয়ে যায় তোদেরকে কে দেখবে বলতো? তুই তো এখনো ছোট্ট, লেখাপড়া করিস, টেনশন হয় তোর জন্য। আমি মোটেও ছোট না, তোমাদের ছেলে বড় হয়ে গেছে। দেখো, আবার কিছুদিনের মধ্যে তোমাদের ছেলে তোমাদের দায়িত্ব নেবে, তোমাদের সকল কষ্ট মুছে দেবে। তোমাদের ছেলে অনেক বড় কিছু হবে। মানুষ বলবে, দেখো তোমার ছেলে এইটা ওইটা করেছে। সেই দিনের অপেক্ষা করি রে বাবা, কবে যে দিনটা আসবে। এই নাও তোমার ওষুধ খেয়ে নাও। থ্রেড ব্যথাটা আবার বাড়ছে গো। মা, বাবার এমনিতে প্রেশার বেশি, এভাবে টেনশন করতে তুমি কি নিষেধ করবে? এভাবে টেনশন করলে যখন তখন একটা কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাবারে, তোর বাবা কি আমার কথা শুনবে? ভালো করে বললেই অবশ্যই শুনবে। আমি রাগ করেছি, কথা বলবো না তোমাদের সাথে। আমি ওকে কাছে টেনে ওর কপালে একটা চুমু খাই আর বলতে থাকি, আচ্ছা বাবা, চিন্তা করব না, এবার খুশি? আয় একসাথে সবাই খাবার খেয়ে নিই। তোমরা বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। তাই শুনলাম আমার ছেলে নাকি কালকে রাত্রে খেলা দেখতে গেছে রাত জেগে। বিশ্বাস করো বাবা, আমি যেতে চাইনি। ওই নীল আমাকে জোর করে নিয়ে গেছে। তাছাড়া আমি কি ছোট? একটু রাতে বের হলেই তোমরা এমন করো। ছোট কথা কই করলাম, তুই বেরোলে টেনশন হয় তাই বলি। যেদিন তুই বাবা হতে পারবি সেদিন বুঝবি বাবারা কেন টেনশন করে। তা কালকে কারা জিতলো শুনি? জানো বাবা, এই তামিম ইকবালের দলে নেই কি জন্য কে জানে। মনে হয় কয়টায় চান্স পাইছে, পরপর 11টা বল ডট খাইছে। তারপরে জোরে একটা মারতে গিয়ে বোল্ড। এই ওপেনিংয়ের জন্য এই অবস্থা বাংলাদেশের টিমটা। এভাবে তারা 3জন গল্প করতে করতে খেতে থাকে। এটাকেই হয়তো বলে সুখী পরিবার, যেখানে টেনশন ডিপ্রেশন কোনো কিছু নাই। কি আছে কি নাই সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। একসাথে 3জন বসে মন খুলে হাসি খুশিতে খাচ্ছে আর গল্প করছে। কিন্তু এখনকার জেনারেশনে বেশিরভাগ খাওয়ার সময় এক হাতে খাবার প্লেট তো অন্য হাতে মোবাইল। তারা যেন ওটাকেই সুখময় অনুভব করে। কিন্তু আসল সুখ যে কি সেটা যদি বুঝতো তাহলে তারা কখনোই এমনটা করতো না। কি মনে পড়ে যাচ্ছে সেই শৈশবের দিনের কথা? আসলে দিনগুলো মধুময় ছিল। পরের দিন
বাবা, অনেক বেলা হয়ে গেল, কলেজে যাবি না? দেখ 10টা বাজে। মা, তুমি আমাকে আগে ডাকবা না? এটা কেমন কথা? ওরে, তোকে তো আমি সেই 8টা থেকে ডাকছি, তোর বাবা তো 9টায় ডাকে, কোনো উত্তর দিলি না তুই। তোর বাবা কাজে চলে গেছে। যাই হোক, তুমি একটু খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। আব্দুল কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে এক ঝাপে বিছানার ওপর হয়ে পড়ল। প্যান্টটা ওখান থেকে পরে এসে রুমে তাড়াহুড়ো করে জামা পরতেছে আর মাথাটা এক হাতে গামছা দিয়ে মোছার চেষ্টা করতেছে। খেয়াল করে দেখলো তার মা তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে। আব্দুলও দাঁত বের করে একটা ভেঙচি কাটলো, আবার মাথাটা মুছতে লাগলো। আব্দুল তাড়াতাড়ি করে কলেজ শার্টটা পরে নিল, তারপরে তাড়াতাড়ি করে একটু খেয়ে কলেজের উদ্দেশ্যে দৌড় দিল। বাসা থেকে কলেজটা কাছে হওয়াতে আর রিক্সার জন্য অপেক্ষা না করে এক দৌড়ে কলেজে চলে আসলো। আসতে 3 মিনিটের মতো লাগে। আসলে তাদের প্রথম ক্লাসই নাম প্রেজেন্ট করে, তো তাই এত তাড়াহুড়ো করা। কিন্তু কলেজে এসে আব্দুল যেন থমকে গেল। দেখলো কলেজ মাঠে চারিদিকে মানুষজন কেমন ভিড় করে আছে। আব্দুল ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই শুনতে পেল, আমার ভুল হয়েছে প্রিয়াঙ্কা মা, আমি আর জীবনে তোমার কথার উপরে কথা বলবো না। এবারের মতো মাফ করে দাও, আমি তোমার কাছে হাত জোর করে বলছি। আমি স্যারের দিকে তাকায় দেখলাম স্যারের চশমা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আসলে শিক্ষার্থীদের সামনে এভাবে একটা টিচারের অপমান সত্যি কষ্টদায়ক। তার ওপরে শুনছি কাল রাতে কারা যেন স্যারকে প্রচুর মারধর করেছে। তবে এই ঘটনার পরে বুঝতে আর দেরি হইল না যে এসব কাজের কাজ। তখন একজন বলে উঠল, আপনি জানেন না আমি এই এরিয়ার মেয়র? আপনার সাহস হয় কী করে আমার মেয়ের গায়ে থাপ্পড় মারা? তাকে হাসপাতালে পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। আপনার নামে তো পুলিশ কেস করব। আপনার তো স্যার হওয়ার কোনো যোগ্যতা নেই, যখন তখন একটা বাচ্চা মার্ডার করে দিবেন। আপনাকে কলেজ থেকে তো দ্রুতই বাদ দেওয়া দরকার। হাত জোর করে বলছি আপনাকে মেয়র সাহেব, আমার একটা পরিবার আছে। এখন এই মুহূর্তে এই বয়সে নতুন কোনো চাকরি আমার পক্ষে করা সম্ভব না। আমার শরীরে সেই শক্তিটুকু আর নেই। আপনি দয়া করে আমার প্রতি দয়াশীল হন। হ্যাঁ, আপনার কত বড় স্পর্ধা! প্রিয়াঙ্কা মা, তুমি কিছু বলো, এবারের মতো আমাকে মাফ করে দাও। বাবা, এবারের মতো মাফ করে দাও। এইভাবে যেহেতু বলছে, তার মানে আর কখনো এসব করবে না। আর কখনো কোনো ছাত্রছাত্রীর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কোনো কথা বলতে গেলে আশা করি 2বার ভাববেন। শুধু তুই বলে ছেড়ে দিলাম। এই, আপনারা এখানেই দাঁড়াই কি নাটক দেখতেছেন? যে যার ক্লাসে যান। এরপর যে যার ক্লাসে চলে যায়। স্যার মাথা নিচের দিকে করে তার কক্ষে চলে যায়। স্যার তার কক্ষে গিয়ে মাথা নিচু করে অঝরে কাঁদতে থাকে আর বাকি শিক্ষক শিক্ষিকারা স্যারকে বোঝাতে থাকে। এভাবে ওইদিকে আরও কিছুক্ষণ সময় চলে যায়। এদিকে প্রিয়াঙ্কার আব্বু ও কলেজ থেকে চলে যায়। শিক্ষার্থীরাও যে যার ক্লাসে চলে যায়। গিয়ে কত শত কথা, এই ওর সাথে ওই হয় না, কোনো একটা ঘটনা ঘটে গেলে এই বিষয়ে আলাপ রচনা, ওই আর কি। এদিকে প্রিয়াঙ্কা সোজা বকুল ফুল গাছতলার নিচে চলে আসে। এখানেই তারা তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। কিরে সাজ্জাতের বাচ্চা, আজকে রাত্রে মাস থেকে স্যারকে ওইভাবে? আমি তোদের কিছু করতে বলছি? দোস্ত, কি বলিস? বিশ্বাস কর, আমরা কিছু জানি না। তোরে আমার চিন্তা হবে? তোরে আমি হাড়ে হাড়ে চিনি। ওইদিকে ডাল দেখেছিস? ডাল এনে পেটাবো কিন্তু। বল, এগুলো কে করেছে? দোস্ত, বিশ্বাস কর। সাজ্জাতের বাচ্চা, আমি প্রিয়াঙ্কার চোখের দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। মেয়েটা রীতিমতো আগুনে জ্বলতেছে, চোখ দুটো এমন অবস্থা। আমি ভয় পেয়ে ফটফট করে বলতে থাকলাম, আসলে আমার কোনো দোষ নেই। রুবেল ভাই এ খবর শুনে উনি যা করার করেছে। রুবেলের সাথে তোরাও ছিলি? সত্যি কিনা বল। না মানে দোস্ত, অতটা না, একটু একটু আর কি। ওই মানে মানে যা কয় আর কি। কুত্তা, দাঁড়া তোরা, বলে আমি পাশে থেকে একটা ডাল নিয়ে এসে মারতে ছুটে এলাম। আর কুত্তাগুলা দিছে ভো দৌড়। এক দৌড়ে কলেজ গেট দিয়ে বাইরে। কে পালালি কে? আজকে না পাই কালকে পাবো না? তারপরে প্রিয়াঙ্কা ডালটা হাত থেকে ফেলে, ক্লাসরুমে যায়। আর ওদিকে সাজ্জাদ আর তার বন্ধুরা দৌড়ে তাদের আড্ডাখানায় গিয়ে রুমের মধ্যে গিয়ে আরামে বসে পড়ে। এরে, তোদের না ক্লাস আছে? এই সময় এখানে কি করিস? আবার কলেজ ড্রেসে গায়ে? হ্যাঁ আইসে, ভাজা মাছটা মনে হয় স্যার উল্টে খেতে জানে না। তুমি জানো না তোমার বউ কি?
ভাবি যখন শুনছো তুমি এই কাজ করছো, আমরা সাথে ছিলাম। কলেজের সবার সামনে লাঠি দিয়ে তাড়া দিচ্ছে, এক দৌড়ে এখানে চলে আসছি। আজকে আর কলেজ যাব না, গেলে মাইর খাবো ভাবির হাতে। এর জন্যই তো ওকে এত ভালো লাগে, একেবারে রাগী রোমান্টিক গুন্ডি মেয়ে। ভাই রে ভাই, এতদিন শুনছি মানুষ নরম ভদ্র মেয়েরে বিয়ের জন্য খুঁজে, এ তো দেখি তুমি উল্টো। আরে পাগল, গ্যাংস্টারের বউ লেডি গ্যাংস্টার হয়, বুঝোস না ব্যাপারটা? কিছু কি খাইছিস? না খেলে পাশে দোকান থেকে নিয়ে এসে খা। এই নে চাবি, আর এখন বেরোবো। যাওয়ার সময় রুমটা তালা দিয়ে যাবি। আচ্ছা ভাই। কথাটা বলেই রোবেল চলে যায়। অন্যদিকে প্রিয়াঙ্কা ওদের সবাইকে তাড়া দিয়ে সে ওর নিজের ক্লাসে চলে আসে। এসে দেখে অর্থনীতি স্যার ক্লাস নিচ্ছে। প্রিয়াঙ্কা দরজার সামনে দাঁড়িয়ে। স্যার আসবো? আসো মা। খেয়াল করে দেখলাম স্যার মাথা নিচু করে বলল। ব্যাপারটা মজা লাগলো। একটা মুচকি হাসি দিয়ে ক্লাসে প্রবেশ করলাম। আজকে বেশ গরম পড়েছে, আজকে আর মাঝে বসবো না, সামনের দিকে বসা যাক। একটু গিয়ে 5 নাম্বার বেঞ্চটা চোখে পড়ল। ওই মেয়ে, এই মেয়ে ওঠো, ওদের পেছনে যাও। আমার একবার বলতে দেরি, মেয়েটা উঠে পেছনে যেতে দেরি হলো না। বিষয়টা বেশ ভালো লাগলো। বুঝতে পারলাম ভয়ে সবাই এমন করতেছে। আগেও ভয় করতো, তবে এখন একটু বেশিই করতেছে আর কি। কারণটা তো আর কারোরই অজানা না। আমি বেঞ্চে বসে স্যার কি বলতেছে বকবক করে কিছু তো বুঝতেছি না, শুধু তাকিয়ে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করতেছি। এরই মাঝে আচ্ছা তাহলে কে বলতে পারো দেখি, অভাব কাকে বলে? স্যার সামনের দিকে তাকিয়ে দেখে একটা হাত উপরে উঠছে। সে তাকে বলতে বলে, স্যার অভাব বলতে কোনো কিছু না থাকাকেই বোঝায়, কিন্তু অর্থনৈতিকভাবে অভাব বলতে বোঝায় কোনো কিছু কেনার আগ্রহ আছে কিন্তু সেটার প্রাপ্য অর্থ দ্বারাই কেনার সামর্থ্য নাই, তাকেই অভাব বলে। বা অনেক সুন্দর করে বলেছো তো, বসো। আমি কথাগুলো শুনেই কেন জানি ডানের ছেলেটার দিকে তাকালাম। তাকাতেই দেখি ছেলেটা একটা মুচকি হাসি দেয়। তার সাদা চেহারা, চোখ দুটো গোল গোল, চোখের পাপড়ি ঘন ঘন করছে, ঠোঁটে মুচকি একটা হাসি। চুলটা খুব বেশি ছোট না, খুব বেশি বড়ও না, কিন্তু সামনের দিকটাই একটু বেশি, যা চোখ ছুঁয়ে ছুঁয়ে অবস্থা। হাইট হবে 5 ফুট 5 কিংবা 5.5, খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না। তার শরীরটাও খুব বেশি মোটা না, খুব বেশি চিকন না, মাঝামাঝি আর কি। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। কতক্ষণ আছি আমি নিজেই জানি না। এভাবে অনেকক্ষণ চলে গেছে। কিসের জন্য শব্দে আমার ঘোর কেটে গেল। আমার বুকের মধ্যে কেমন যেন একটা অজানা ফিল কাজ করলো। কেমন যেন বুকের মাঝে আর বাম সাইড দিয়ে একটা মোচড় দিয়ে উঠলো। কখনো এমন অনুভূতি তো আমার হয়নি। কেমন হার্টবিট বেড়ে গেল। আমি এখনো বুঝতে পারলাম না আমার সাথে কি হচ্ছে। হুট করে দেখি ক্লাসটা শেষ হয়ে গেল, সবাই যে যার মতো ক্লাসরুম থেকে বের হয়ে গেল, কিন্তু এখনো আমার চোখে সেই হাসিটা ভেসে আসতেছে। কি মায়াবী তার চোখ। আমি চুপচাপ উদাস মনে রুম থেকে বের হয়ে বাসায় চলে যাই। খাইতে গেলেও যেন খাবার প্লেটে হাসি দিতেছি, শুতে গেলেও চোখের সামনে সে হাসি। আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই কি হচ্ছে আমার সাথে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, আমার মনে হয় কোনো কারণে ছেলেটার প্রতি তোর কোনো ভালো লাগা কাজ করছে, তাছাড়া তো এমন হওয়ার কথা না। ও আচ্ছা, মা ভালো লাগা কাজ করলে কি এমন হয়? হ্যাঁ রে মা, উঠতে বসতে খাইতে শুইতে শুধু মানুষটার কথাই মনে পড়ে, যেমন তোর বাবার জন্য আমার হয়েছিল। ও আচ্ছা, তুমি এখন যাও। তারপরে আম্মু তার নিজের রুমে চলে যায়। আমি বসে বিষয়টা গভীরভাবে ভাবতে থাকি। এইভাবে বসে ভাবতে ভাবতে কখন যে সোফার উপরে ঘুমিয়ে গেছি তা বলতে পারি না। ঘুম থেকে উঠে দেখি 7:30 বেজে গেছে। তাই নিচে গিয়ে খাবার খেয়ে সকাল সকাল কলেজে চলে আসি। এসে দেখি তেমন কেউ আসেনি, কেননা সবাই 9টার দিকেই আসে। আমি আজকে আরও 30 মিনিট আগে চলে এসেছি। আমি গিয়ে সুন্দর করে আমাদের বসার গাছটার নিচে বসে মাথা নিচু করে ভাবতে থাকি, আসলে আমার হুট করে হলোটা কি। প্রিয়াঙ্কা তার গভীর ভাবনায় ব্যাকুল। অন্যদিকে, মা কই তুমি? খাবার দাও, খেয়ে কলেজে যাবো তো। দেখেছো ঘড়িতে 8:30 বেজে গেছে। আরে দেবো তো বাবা, তোর বাবা খেয়ে দিয়ে একটু আগেই তো বের হলো। সব কিছু গুছিয়ে দিয়ে তো রেডি করব। তুই আয়, আমি খাবার দিচ্ছি।
কথাটা বলে রিকনদেব বাবুর স্ত্রী আব্দুলের খাবার বাড়তে থাকে। এরই মাঝে পাশে থাকা ফোনটা বেজে ওঠে। দেখ তো বাবা, কে ফোন দিয়েছে? আব্দুল ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার থেকে ফোন। আব্দুল সাথে সাথে ফোনটা ধরে। হ্যালো, কে বলছেন? আসলে এই ফোনের মালিক যিনি একটু আগেই বাসের সাথে অ্যাক্সিডেন্ট করছে। তার পায়ের অবস্থা খুব খারাপ। আমরা তাকে ধরে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি। আপনারা দ্রুত যোগাযোগ করুন। অপর পাশের কথাগুলো শুনে আব্দুলের হাত থরথর করে কাঁপতে থাকে। তার কথা বলার বাকশক্তি যেন হারিয়ে যায় ক্ষণিকের জন্য। ঘটনা প্রতিফলিত হাত থেকে ফোনটা পড়ে যায়। সে চিৎকার করে, না, এটা হতে পারে না বাবা গো। বাবা, কি হয়েছে? কি রে, বলিস না কেন? চুপ কেন? বল, কি হয়েছে? বাবা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই নাকি ধরে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে। না, এই হতে পারে না। দ্রুত চলো, আমাদের হসপিটালে যেতে হবে। তারপরে আব্দুল ও তার মা কাঁদতে কাঁদতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ঘন্টা 20 পরে তারা হাসপাতালে পৌঁছেও যায়। হাসপাতালে পৌঁছে কাউন্টার রুমে খোঁজ করলে জানতে পারে তার বাবাকে 102 নম্বর কক্ষে রাখা হয়েছে। তারা দৌড়ে সেখানে যায়। গিয়ে দেখে, কই যাচ্ছেন? ভেতরে অ্যাক্সিডেন্টের ইমার্জেন্সি অপারেশন চলছে। রোগীর অবস্থা কেমন? রোগী উনি আমার বাবা? আপনারা এখানেই বসেন। আরে বলছি না আমার বাবা। এটা চিৎকার করার জায়গা না। বুঝতে পারছি আপনার অবস্থা, কিন্তু দয়া করে নিজেকে কন্ট্রোল করুন, অন্যদের সমস্যা হবে। প্রত্যুত্তরে আব্দুল আর কিছু না বলে পাশে থাকা একটা চেয়ারে বসে পড়ে। তখন আব্দুলের পাশে তার মা এসে সেও কান্না করতে থাকে। মিনিট 30 পরে ডক্টর ওটি থেকে বের হয়ে আসে। আব্দুল দৌড়ে তার কাছে যায়। দেখেন, রোগীর অবস্থা খুব বেশি ভালো না। দুটা পায়ের মধ্যে একটা কোনোভাবেই বাঁচানো সম্ভব না, কেননা মাঝখানে জয়েন্ট থেকে পুরো জয়েন্টটা হাড় ভেঙে চুরমার হয়ে গেছে। আর একটা পায়ের মধ্যে কোনো রকম রড দিয়ে অ্যাডজাস্ট করা যাবে। আরেকটা পা মাঝখান থেকে কাটা লাগবে, দ্রুত অপারেশন করতে হবে। আমরা কোনো রকম রক্তটা আটকে রেখেছি, না হলে ওখান থেকে ইনফেকশন শুরু হবে। বাকিটা আপনাদের ইচ্ছে। অপারেশন করতে সর্বমোট 2,70,000 টাকা খরচ হবে, তা সরকারিভাবে, কেননা দুইটা পা একসাথে আমাদেরকে অপারেশন করা লাগবে। সরকারি ব্যতীত আপনার টোটাল 10 লাখ টাকা সরকারি ব্যতীত আপনার টোটাল খরচ 10 লক্ষ টাকা হবে। তবে দ্রুত যদি করাতে পারি তাহলে একটা পা বাঁচানো সম্ভব, অন্যথা রোগীর দুইটা পায়ে হারাতে হবে। 12 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। কথাটা শুনেই আব্দুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে টাকার অভাবে আব্দুল 2 কিলোমিটার হেঁটে হেঁটে কলেজে যায়, এখন এই সময় আব্দুল প্রায় 3 লক্ষ টাকা কই পাবে? মাথা যেন আব্দুলের জ্যাম ধরে গেল। বাবা মাকে উপহার দেওয়ার জন্য খুব কষ্ট করে 7,800 টাকা জমিয়েছে, আর পকেটে আছে 35 টাকা। এখন আব্দুল কি করবে? তখনই পাশ থেকে তার মা বলে উঠল, আমার হাতে চুড়ি, কানের দুল আর গলার গহনা আছে। সব মিলিয়ে 1,30,000 থেকে 1,50,000 টাকা হবে। বাকিটা আমি ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না। তারপর আব্দুল তার মার সাথে তাড়াহুড়ো করে গিয়ে বাড়ি থেকে গহনাটা নিয়ে দোকানে গিয়ে বিক্রি করে মার সাথে। তারপর তাড়াহুড়ো করে হসপিটালে দৌড়ে আসে। এসে ডক্টরকে বলে, ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। এই যে 1,50,000 টাকা, আর বাকিটা আমরা ব্যবস্থা করছি, একটু সময় দিন। দেখেন, পুরোটা জমা না হলে তো আমরা কাজে হাত দিতে পারি না, তাই না? আমরা তো এখানে অপারেশনের খরচ দিচ্ছি না। আপনার বাবা অপারেশনে যা যা কেনাকাটা লাগবে, ওই সব ওষুধ ও যন্ত্রপাতির খরচ, এটা এই টাকা দিয়ে এগুলো কিনে তারপর আমরা অপারেশনে হাত দেব। ডক্টর, আপনার পায়ে পড়ি, আমার বাবাকে বাঁচান। আমি সন্ধ্যার মধ্যে সব ব্যবস্থা করে দিব, আপনি চিন্তা করেন না। এই তো ফেলে দিলেন, মহাবিপদ। আচ্ছা, এটা কাউন্টারে জমা দিয়ে দিন। আর বাকিটা সন্ধ্যার মধ্যেই দিয়ে দেন, আমরা এই দিকের ব্যবস্থা নিই। নার্স, ওই রোগীকে অপারেশনের ব্যবস্থা করো। রাত 1:35 অপারেশন। ডক্টর কথাটা বলেই চলে গেল, আর আব্দুল পড়ে গেল মহা বিপদে। এখন আব্দুল কিভাবে বাকি টাকাটা ম্যানেজ করবে? মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখনই ফোনে কল। হ্যাঁ, হ্যালো, কই তুই? 2টা বেজে গেল, আজকে কলেজে আসলি না? তুই তো কলেজ বন্ধ দেওয়া ছেলে না,
কিরে কান্না করছিস কেন? কি হয়েছে দোস্ত, বলবি প্লিজ, কান্না করিস না। দোস্ত, বাবার অ্যাক্সিডেন্ট করেছে, দুটো পায়ের অবস্থা একেবারে খারাপ। ডক্টর বলেছে আজকে রাতের মধ্যে অপারেশন করা লাগবে, না হয় দুটো পা বাদ দেওয়া লাগবে। আমি টাকার ব্যবস্থা করছিলাম রে। 1,50,000 টাকা মায়ের গয়না বেচে হয়েছে, আমার কাছে সব মিলে 7,500। এখনও এত টাকা কেমনে কি করব? এসব চিন্তা আর তোকে জানাতে পারিনি। আসলে তুই কখনো আমাকে আপন ভাবিসনি, না হলে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমাকে জানলাই না। আরে বাবা মা কি তোর একার নাকি? আমারও বাবা মা। টাকার চিন্তা করিস না, আমি আসতেছি। কথাটা বলে ফোন কেটে দিল আব্দুলের বন্ধু সাজ্জাদ। আব্দুল সাজ্জাদের কথা শুনে পাশে থাকা একটা বেঞ্চে বসে পড়ল। 30 মিনিটের মধ্যেই সাজ্জাদ হাজির। সাজ্জাদ ওর ব্যাগ থেকে 1,50,000 টাকা বের করে আব্দুলের হাতে দেয়। আব্দুল অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিরে, হুট করে এতগুলো টাকা কই পেলি? আঙ্কেল তো তোরে হুট করে এতগুলো টাকা দেওয়ার মানুষ না। আরে হয়েছে, বাদ দে। না বলে আমি টাকা নিব না। আসলে আমার বাইকটা রাজ্জাক মামার গ্যারেজে বন্ধ রাখছি 1,50,000 দিয়ে। ওনাকে 3 মাস পরে 1,70,000 দিয়ে বাইকটা ফেরত নিতে হবে। 3 মাসে কোনো একটা ব্যবস্থা করে নেব, কিন্তু এখনই টাকাগুলো খুব বেশি দরকার। 3 মাস বাইক না চালালে আমার কিচ্ছু হবে না। যদি আঙ্কেল জিজ্ঞাসা করে তখন কি বলবি? একটা কথা বুঝ, দিয়ে দিব ভুলভাল একটা। দোস্ত, তুই এত ভালো কেন রে? তোর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সত্যি বন্ধু তো কখনো বাদ মানে না। হিন্দু মুসলিম ছেলেটাও একটা সময় ভালো বন্ধু হতে পারে। বন্ধু কখনো জাত ধর্ম দেখে না। বন্ধু সেটা যেখানে স্বার্থ থাকবে না, থাকবে না কোনো চাহিদা। একজন আরেকজনের বিপদে আপদে ছুটে আসবে। জীবনে কোনো জায়গায় সাহায্য না আসলেও যেন এই একটা জায়গায় আত্মবিশ্বাস থাকা জরুরি। আমার যে কোনো বিপদে আমার এই মানুষটা আমার কাছে ছুটে আসবে, সে কখনো স্বার্থ খুঁজবে না। আমাদের চারিপাশে তো বন্ধু অনেকেই থাকে, কিন্তু প্রকৃত বন্ধু খুঁজতে গেলে একটা পাওয়াই সত্যি কষ্টকর। স্বার্থে আঘাত লাগলে সবারই মুখটা বদলে যায়। যত সময় আপনি দিতে পারবেন ভালো, আর না দিতে পারলে কালো। এইটাই প্রকৃতির নিয়ম। সন্তানকে দিতে পারলে ভালো বাবা, স্ত্রীকে দিতে পারলে ভালো স্বামী, ভাইকে দিতে পারলে ভালো ভাই, আর না দিতে পারলে কালো ভাই। শুধুমাত্র দুইটা জায়গায় কখনো দেয়া না দেয়া দেখে না, এক আল্লাহ, দুই বাবা মা। আবার কোনো কোনো জায়গায় বাবা মাকেও দিতে না পারলেও ভালো সন্তান হওয়া যায় না। এই খেলার নিয়ম কি? এই খেলার কি কোনো সমাপ্তি আছে? এই খেলার একটাই সমাপ্তি, আর সেটা হলো মৃত্যু। মৃত্যু না পর্যন্ত এই খেলার কখনো সমাপ্তি ঘটে না। তাই অন্য চিন্তা বাদ দিয়ে নিজের জীবন নিয়ে ভাবুন। নিজে একটু সুখে বাঁচার চেষ্টা করুন। নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করুন। ইচ্ছাগুলোকে প্রাধান্য দিন, আর পরপারের জন্য কিছু সঞ্চয় করুন। তাহলে আপনি সার্থক এবং সফল। গল্পে ফেরা যাক। এরপরে ফলাফল স্বরূপ আব্দুলের বাবার অপারেশনটা বেশ ভালোভাবেই হয়ে যায়, আর বাকি 30,000 টাকা বাঁচে অপারেশনের পরে। সেই 30,000 দিয়ে তার ওষুধ খরচ এবং যাবতীয় টুকটাক খরচ করে। এভাবে দেখতে দেখতে হাসপাতালের বেডে 15টা দিন চলে যায়। এই 15টা দিন আব্দুল অনেক কষ্ট করে সব কিছু মেনটেন করছে। তবে সাজ্জাদেরও কম কষ্ট হয়নি। তার একদিকে কলেজ করা, আবার হাসপাতালে ছুটে আসা। 15 দিন পরে আব্দুলের বাবাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। এরপর তার বাবাকে নিয়ে তাদের বাসায় ফিরে যায়। এখন তার উপরে আরেকটা দায়িত্ব পড়ে। এই সংসারের হাল এখন কে ধরবে, কে দেখবে তাদেরকে? প্রশ্ন থেকে যায়। আব্দুল আর কোনো উপায় না পেয়ে নিজেই ছোটোখাটো কিছু করবে পড়ালেখার পাশাপাশি। কেননা তার বাবার এখন কোনোভাবে কোনো কিছু করা সম্ভব না। কেননা একটা পায়ে এমনিতেই রড ঢোকানো এবং গোলাকার সিট চারিদিক দিয়ে পা কাটা অপারেশন করা। 3 মাস পরে নাকি এগুলো খুলতে হবে। আরেকটা পা তো মাস থেকে কাটা। আব্দুল আর কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেয় তার বাবার ছোট্ট ফুচকা ঝালমুড়ির দোকানটা সে নিজেই সামলাবে। এসব করতে করতে একটা মাস চলে যায়। সকালে কলেজ করে এসে বিকেল থেকে রাত পর্যন্ত দোকান। তাহলে তাদের আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু ছোট্ট দোকান চালিয়ে কি তার বাবার ওষুধ খরচ সম্ভব, নাকি তার সংসার চালানো সম্ভব? বাবা, আমি তো এখনো মোটামুটি সুস্থ। বাড়িতে তো তোর মা আছে। তুই কলেজে যাস না কেন? এখন থেকে কলেজে যাবি। হ্যাঁ বাবা, আমি একই কথা ভাবছি কালকে থেকে কলেজে যাব।
আর বিকেলে এসে তোমার দোকানটা সামলাবো। এমনিতেও তো আমি বড় হয়ে গেছি, আর কতদিন এভাবে বসে থাকবো? নিজের কাছে খারাপ লাগে তাই না? তোমরা চিন্তা করো না, আমি সব সামলে নিব। শুধু কষ্ট করে কোনটা কীভাবে বানাতে হয় একটু শিখিয়ে দিও। ছেলেটার এমন শক্ত শক্ত কথা শুনে রিকনদেব বাবু এবং তার স্ত্রী বাকরুদ্ধ হয়ে যায়। চোখের কোণায় তাদের দুফোঁটা পানি জমে যায়। তারা পানি মোছে, বিষয়টা বুঝতে পারে কেন আব্দুল এই কথা বলছে। তারা আর কিছু বলে না, কেননা এছাড়া আর কোনো উপায় নেই। তারপরও এই রাত্রে আব্দুলের মা ঝালমুড়ি ফুচকা সুন্দর করে বানানো শিখিয়ে দেয়। শোন বাবা, এগুলো এইভাবে বানাবি। আর খদ্দের যখন কোনো কিছু কিনে দুই একটা কথা বলতে পারে, প্রতি উত্তরে তুই আবার রেগে যাস না, কেমন? নতুন নতুন কিছু ভুল হতে পারে। এখন গিয়ে শুয়ে পড়, সকালে কলেজে যাবি। আচ্ছা ঠিক আছে আম্মু। তারপরে আব্দুল গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে ওঠে, যথা নিয়মে হালকা কিছু খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আজকে 1 মাস 10 দিন পরে তারা চিরচেনা কলেজে যাওয়া। আপনারা ভাবছেন এতদিন কলেজ বন্ধ দিলে কলেজ থেকে কিছু বলে না? আসলে কথাটা সাজ্জাদের মাধ্যমে আব্দুল তার কলেজের অধ্যক্ষকে জানায়। বিষয়টা বুঝতে পেরে তারা বলে যতদিন লাগে বিষয়টা ঠিক হওয়ার পরে যেন আব্দুল আসে। তাই কোনো টেনশন আব্দুলের এই বিষয়ে আর থাকে না। দেখতে দেখতে সে কলেজ গেট দিয়ে প্রবেশ করে। আব্দুল হেঁটে তার ক্লাসরুমের প্রায় কাছাকাছি চলে আসে। তখনই কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে তাকে জাপটে ধরে আর বলতে থাকে, এই কুত্তা, কই ছিলি এতদিন? জানিস না এই 1 মাস কেমন ছিলাম? পাগলের মতো হয়ে গেছি। 1টা মাস আমি, কই ছিলি তুই? এই কি করছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? এই মেয়েটাকে দেখে যেন আঁতকে উঠল আব্দুল। এ কি, এটা তো ওই অহংকারী মেয়ে প্রিয়াঙ্কা। এই মেয়ে এখানে কি করে? তার যে অবাক করা বিষয়, মেয়েটা কেমন শুকায়ে অর্ধেক হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ, চেনা বড় কষ্টকর। চুলগুলো কেমন এলোমেলোভাবে উড়ছে। আব্দুল, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি আর একটা দিনও থাকতে পারবো না। এই 1টা মাস যেন আমার কাছে 1টা বছর লাগছে। আপনি কি নাটক করছেন আমার সাথে? দেখেন সবাই কিন্তু দেখছে। এগুলো ঠিক করছেন না আমার সাথে। এসব বন্ধ করুন বলছি। বিশ্বাস করো, তোমার এই চোখ, তোমার এই হাসি আমাকে একটা বার ঘুমাতে দেয় নাই। আমি তোমার চোখ হাসি ছাড়া থাকতে পারবো না। মরে যাব আমি। আমাকে একটু বাঁচতে দাও, আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও, একটু শক্ত করে তোমাকে ধরতে দাও। দেখেন আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কথাটা বলার সাথে সাথে প্রিয়াঙ্কা মেয়েটা ওর উষ্ণ ঠোঁট দিয়ে আব্দুলের ঠোঁট এক করে দেয়। কলেজের সবাই হা করে তাকিয়ে বিষয়টা দেখে। এবার আব্দুল নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রিয়াঙ্কাকে একটা ছুঁড়ে ধাক্কা দেয়। তারপর বলতে থাকে, ও হ্যাঁ, আপনি কি পাইছেন? বাপ মেয়র বলে যা খুশি তাই করবেন? ও আপনাদের তো আবার টাকার জোর বেশি। আপনার সাথে গুন্ডা পান্ডাগুলো কই? তারা তো আপনার ডান হাত বাম হাত। এগুলো তো মারার জন্য এই অভিনয় করছেন। আমি আমার গাল আগাই দিচ্ছি, মারেন। তাও এইসব নাটক করেন না। ভালোবাসেন? ভালোবাসার মানে বোঝেন? সবার সামনে এসে উল্টাপাল্টা কিস করে দিলে ভালোবাসা বলে না। আরে যে ছোট ছোট ড্রেস, কখন একটা ভদ্র ঘরে মেয়ে পড়ে না, এরা আবার বোঝে ভালোবাসা। আজকে একটা ছেলেকে ধরবেন, খাবেন, ছেড়ে দিবেন, তো কালকে আবার একটি ছেলে। আমরা যখন খাবার খাই আপনারা তেমন এই রুটিনে অভ্যস্ত। আরে কাকে কি বলছি আমি? আপনি জানেন না আমি হিন্দু আর আপনি মুসলিম। তাহলে তাহলে এগুলো করার মানে কি? কাজগুলো কি ঠিক করেছেন আপনি? কথাটা বলেই হন হন করে আব্দুল ওখান থেকে ক্লাসে চলে যায়। আর প্রিয়াঙ্কা মাথা নিচু করে চুপচাপ কলেজ থেকে বের হয়ে যায়। দোস্ত, এত মানুষের সামনে কাজটা ভালো করলি না তুই। মেয়েটা কিন্তু একটা মাস তোর খোঁজ নিত আমার কাছে, অনেকবার তোর কথা জিজ্ঞেস করছে। আমি বলেছি একটু সমস্যার জন্য আসবে সামনে থেকে। আমি তো আর জানতাম না মেয়েটার এই কাহিনী। এই মেয়েটা মনে হয় সত্যি তোকে ভালোবাসে। ওর মধ্যে আমি অনেক পরিবর্তন দেখছি। আগের মতো উগ্রভাব নেই, না কোনো বিশৃঙ্খলা। কলেজে আসতো, চুপচাপ বসে থাকতো, ক্লাস করতো, চলে যেত। না ওকে খুব বেশি বখাটে ছেলেদের সাথে দেখছি। দেখ এখন তোর যা ভালো মনে হয়। তুইও পাগল হলি নাকি? তুই জানিস না আমাদের ধর্ম আলাদা। সাজ্জাদ আর কিছু বলল না। তারপরে ক্লাস করে একে একে যে যার মতো বাসায় চলে যায়। এভাবে আরও 1টা মাস চলে যায়।
প্রিয়াঙ্কা দূর থেকে শুধু আব্দুলের দিকে ফেল করে তাকিয়ে থাকে। একটা জিনিস ওর মধ্যে পরিবর্তন আসে। এখন প্রিয়াঙ্কা বোরকা পরে আশা ধরেছে কলেজে। সত্যি ভালোবাসলে একটা মেয়ে বা এক ছেলে নিজের মধ্যে সর্বোচ্চটা পরিবর্তন করে ফেলে, যা সে কখনো কল্পনাই করেনি। এটাই হয়তো ভালোবাসার শক্তি বা পাওয়ার। আব্দুলের বাচ্চা, মেয়েটাকে আর কত কষ্ট দিবি? কি মেয়ে ছিল, আর কি হয়েছে তোর জন্য দেখেছিস? এই দেখ, গাছের আড়াল থেকে লুকাই লুকাই দেখতেছে। দেখছিস তোর জন্য মেয়েটা বোরখা পরে আশা ধরছে। তারপরও এমন ভালোবাসার মানুষ পাওয়া যায় না। তুই আর অবহেলা করিস না। আমার কিছু করে নেই ভাই, আমাদের ধর্ম আলাদা, আমাদেরকে সমাজ মেনে নিবে না। আমি আসতেছি, তুই এখানে বসে থাক। আব্দুল ওখান থেকে উঠে পেছন দিয়ে প্রিয়াঙ্কার সামনে যায়। এই যে মিস। হ্যাঁ, কে কে? আমি সামনে তাকিয়ে মানুষটাকে দেখে মাথাটা নিচু করে ফেলি। দেখেন, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আপনি যা চাচ্ছেন তা সম্ভব না। আমাদের ধর্ম যদি এক থাকতো তাহলে হতো, কিন্তু আমরা দুজন দুপথের মানুষ, যা কখনোই সম্ভব না। আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু না। দেখো আমার চোখ তোমার জন্য পানি পড়তে পড়তে কেমন ফুলে গেছে, কেমন কালো দাগ পড়ে গেছে। আমি জীবনে কারোর জন্য এতটা কাঁদিনি। ঘুমাইতে গেলে তোমাকে দেখি, খেতে গেলে তোমাকে দেখি, গোসল করতে গেলে তোমাকে দেখি, ওয়াশরুমে বসে টয়লেট করতে গেলেও তোমাকে দেখি। আমি কি করব বলো? তোমাকে ছাড়া তো ছেলের অভাব নেই। তারপরও আমার বেহায়া মন তোমাকে কেন দেখে, তুমি বলতে পারো? মেয়েটার বাচ্চা বাচ্চা কথা শুনে আব্দুল নিজেকে ধরে রাখতে পারল না। আব্দুল প্রিয়াঙ্কাকে নিজের বুকের সাথে জাপড়ে ধরল। প্রিয়াঙ্কা কান্নার গতি আরো বাড়িয়ে দিল, সাথে আব্দুলকে এত জোরে শক্ত করে জড়িয়ে ধরল, আব্দুলের নিঃশ্বাস বের হওয়ার উপক্রম। আব্দুলকে জড়িয়ে ধরল। প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে আব্দুলের বুকের মাঝে কামড় মেরে দিল। তা এভাবে কয়দিন আগে আমাকে আপন করে নিলে কি হতো? এত কষ্ট কেন দিলি? কামড় মেরে মাংস সব তুলে নেব। প্রিয়াঙ্কা ব্যথা করছে, ছাড়ো। আর সবাই দেখছে, ছাড়ো। দেখলে তো আমার কি? আমি আমার বরকে ধরেছি, তোমার কি? বাবা, আমি তোমার বোর কবে থেকে হলাম? এখন এই মুহূর্তে তুই আমার নামে রেজিস্ট্রি করা জিনিস। বুঝলাম, ক্লাসে যাব, সামনে ফাইনাল পরীক্ষা। তুমিও চলো। শুধু প্রেমে পাগল হলে হবে না, লেখাপড়াটাও মনে করতে হবে। ওই, তোমার থেকে ভালো আমার। কইছে বাবা, কার মুখে কি শুনি? জি স্যার, আপনি জানেন পরপর 2 বার ক্লাস টেস্টে আমি সেকেন্ড হয়েছি, শুধু আপনাকে পাওয়ার জন্য। ওরে বাবা, আপনাকে তো আমি পেয়ে গেলাম, এবার ফার্স্ট হওয়ার থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না। জানেমান। কি নির্লজ্জ বেহায়া মেয়ের বাবা, যেখানে সেখানে কিস করে দেয়। এদের বাড়িতে কি মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নেই? আমার তোমার মাঝে কেউ নেই যে আসবে তার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব ডার্লিং। প্রিয়াঙ্কার কথা শুনে বেচারা আব্দুল হাসবে না কাঁদবে কিছু বুঝতেছে না। অনেক বুঝে শুনে প্রিয়াঙ্কাকে ক্লাসে নিয়ে গেল। তারপর একে একে ক্লাস করে যে যার মতো বাসায় চলে গেল। এভাবে দেখতে দেখতে 7টা দিন চলে যায়। এই 7 দিনে মেয়েটার পিছি পিছি কথা আর এমন ভালোবাসা দেখে ওর প্রতি আব্দুল ও কেমন যেন পাগল হয়ে যায়। একটা মেয়ে কীভাবে এতটা ভালোবাসতে পারে? আসলে ভালোবাসাটা হয়তো এমনই, যখন যার মধ্যে ঢুকবে তাকে পাগল করে দিয়ে যাবে। একদিন বিকেলবেলা আব্দুল তার ছোট্ট দোকানে, ও আপনাদের তো বলাই হয়নি, প্রিয়াঙ্কা মাঝে মাঝেই আব্দুলের এই ছোট্ট দোকানে আসে। এসে আব্দুলের হাতে ফুচকা আর ঝালমুড়ি খেয়ে যায়। তাহলে কি অবশেষে ফুচকাওয়ালার প্রেমে পড়েছে মেয়েটা? বর্তমান পরিপ্রেক্ষিতে এটাই বলা যায়। আর কি, আচ্ছা ওকে কি কেউ বলে না ফুচকাওয়ালার সাথে প্রেম করিস? বিষয়টা অজানা। যাই হোক, একদিন বিকেলে, এই তুই সেই আব্দুল? বিগত 1 মাসে আমার মেয়ের অবস্থা দিয়ে খুব খারাপ লাগছে, কিন্তু যখন শুনলাম তোর কারণে আমার মেয়েটা ভালো হয়েছে, আস্তে আস্তে ভালোর পথে ফিরে আসছে, তখন মনে করলাম তুই যেমন ছেলে হোস, যেমন পরিবার হোক, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোকে মেনে নিব। তোর নাকি অনেক জ্ঞান, অনেক ভালো একটা ছেলে। একটা কথা জানিস, আমার ছোট্ট মেয়েটার ছোট্ট থেকে কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি, সব কিছু আমি পূর্ণতা দিয়ে ভরে দিয়েছি। কিন্তু যদি একটা জ্ঞানী ছেলে হোস, এটা মানিস একটা হিন্দু ছেলে আর একটা মুসলিম মেয়ে কখনো এক হতে পারে না। পৃথিবীতে এমন মানুষকে ভালোবাসা উচিত যাদের ধর্ম এক। ধর্মে কখনো এগুলো সম্ভব হবে না, আর এগুলো করা মহাপাপ। তুই যদি বুঝতার ছেলে হোস, আশা করি এই বিষয়টা বুঝতে পারবি। খোঁজ নিয়ে দেখেছি তোর ঘরে তোর অসুস্থ বাবা মা,
আর এতে তোর কোনো দোষ নেই, তাই তোকে কিছু বললাম না, শুধু ভালোই ভালোই বললাম তুই আমার মেয়েটার কাছ থেকে সরে যা। তবে একটা জিনিস আমার অবাক লাগলো, তোর নাম আব্দুল কেন? এটা তো 100% মুসলিম নাম, সত্যি করে বল তো তুই কি মুসলিম? যাই হোক তোর ব্যাপার, এরপরে যেন তোকে আমার মেয়ের আশেপাশে না দেখি। কথাগুলো বলে মেয়র ওখান থেকে চলে যায়। আব্দুলের কাছে বিষয়টা খারাপ লাগে। সত্যি উনি যা বলেছে তা তো খারাপ বলেনি। পৃথিবীতে এমন মানুষকে ভালোবাসা উচিত যার সাথে ধর্মে ধর্মে মিল থাকা অবশ্যই জরুরি, না হলে যে সমাজ এবং জাতি ধর্মের জন্য কলঙ্ক আমরা। এসব কথা ভাবতে থাকে আব্দুল। এভাবে তার ফুচকা ঝালমুড়ি বিক্রি করতে করতে রাত প্রায় 7টা বাজে। তখনই কোথা থেকে 2টা মাইক্রোবাস এসে তার সামনে দাঁড়ায়। গাড়ি থেকে হুড় হুড় করে 10-15 জন মানুষ নেমে আসে। কিরে শালা, 2 মাসের জন্য একটু কাজের বাইরে গেছি, আর আমার বউকে তুই জড়িয়ে ধরলি, আবার কিস করলি, আবার রিক্সায় রিক্সায় ঘুরে বেড়াস, আবার এখানে এসে ঝালমুড়ি খাওয়াস। আজ দেখবো তুই কত মুড়ি খেতে পারিস। ওরে ওরে, গাড়িটা তোল। কথাটা বলার সাথে সাথে 5-6 জন আব্দুলের হাত পা ধরে ফেলে। আব্দুল জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশের মানুষ তাকিয়ে দেখে কেউ সাহায্য করতে আসে না। এটাই বর্তমান সমাজ ব্যবস্থা। তারপরে তারা গাড়িতে করে আব্দুলকে একটা নিরিবিলি স্থানে একটা ঘরে নিয়ে আসে। বল, ঝালমুড়ি খাবি? এই, ওর জন্য একটু স্পেশাল মুড়ি বানাতো। কথাটা শুনে রুবেলের দলের একটা লোক 10-20টা বোম্বাই মরিচ কুচি কুচি করে আব্দুল্লার মুখের দিকে দিয়ে দেয়। তারপরে মুখটা চেপে ধরে। আব্দুল নিঃশ্বাস নিতে না পেরে ঝালগুলো গিলে ফেলে। ও মা গো, কি ঝাল গো, মরে গেলাম গো। আমাকে এভাবে অত্যাচার করো না। আমার বাড়িতে আমার অসুস্থ মা বাবা, আমার কিছু হয়ে গেলে তারা বাঁচবে না, আমাকে ছেড়ে দাও। কে শুনে কার কথা? আব্দুলকে তারা পায়ে দড়ি দিয়ে উপর করে ঝুলিয়ে দেয়। ভাই কি করব? প্রতিউত্তরে রুবেল শুধু হাত দিয়ে কেমন ইশারা দেয়। যদি উপর থেকে ঝামেলা হয়? আমি আছি, কারো বালও ছিঁড়তে পারবে না, সমস্যা হবে না। মাদারি ভূত, আজকে তুই খতম। কথাটা বলে 4-5 জন স্টিক দিয়ে উদাম্মার মারতে থাকে। টানা 15 মিনিট একটানা তারা পেটাতে থাকে। একটা সময়, ও মা গো, মরে গেলাম গো, আমাকে মেরো না, এবার আমি মরে যাব। কে শুনে কার কথা? রুবেল কথাটা শুনে দৌড়ে এসে আব্দুলের বুকে ধপ করে লাথি মারে। ফলাফল স্বরূপ আব্দুলের মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। এরপরে পাশ থেকে একটা ছেলে একটা লাথি দেয়, আর একটি ছেলে পাশ থেকে মাথার উপরে বাড়ি মারে। আব্দুল আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। একজন আব্দুলকে ডাকে, হাত দিয়ে দেখে নিঃশ্বাস আর চলতেছে না। ভাই, মা তারির পুত খালাস। লাশটা বুড়িগঙ্গায় ফেলে আয়, গাড়ি নিয়ে যা। ফলাফল স্বরূপ সেই লাশটা বুড়িগঙ্গায় গিয়ে ফেলে দেয়। পরের দিন আপনারা দেখছেন সকালের সময়। শুরুতেই শিরোনাম। আজকে সকালে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় মিনা নামে এক জেলে মাছ ধরতে গিয়ে পাশে পড়ে থাকা একটা লাশের সন্ধান পায়। সাথে সাথে এসে পুলিশকে কল দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে আসলে ছেলেটি মৃত না, এখনো জীবিত আছে। তাকে তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। টিভিতে ঘটে যাওয়া নিউজটা দেখছিল দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আরবি কোম্পানির তৎকালীন মালিকের স্ত্রী আলিয়া মির্জা চৌধুরী। ওই কই গো তুমি, দেখো দেখো। এভাবে চিৎকার কেন করছো? টিভিতে যে ছেলেটার মৃতপ্রায় অবস্থায় বুড়িগঙ্গা নদীতে পাইছে দেখাচ্ছে, ওর গলায় দেখো ঠিক আমার সেই ছোট্ট ছেলের মতো জন্মদাগ, আর মুখের ফেসটা দেখো ঠিক তোমার মতো। আমার কেন যেন মন বলছে ওইটা আমার ছেলে। তুমি আমার ছেলেকে এনে দাও। এই 20টা বছর আমি মা হারা, আমার জন্য তোমার কষ্ট। এভাবে কান্না করলে খারাপ লাগে। তোমার দোষে আজকে আমাদের এই অবস্থা। সারাটা জীবন ফোন করো, জীবনে কোনো জায়গায় গেলেই তো ফোন ছাড়া থাকতে পারতে না। তাই তো ওই দিন মেলার মাঠে গিয়ে ফোন নিয়ে ব্যস্ত ছিলে, আর আমাকে সন্তানহারা করে দিলে। এই 20টা বছরের কষ্ট আমি ভুগতেছি, আমাকে ব্যথা দিও না এভাবে। আর দেখো না গিয়ে ওইটা আমার ছেলে কিনা, আমিও যাব তোমার সাথে। আচ্ছা চলো। আজাদ মির্জা চৌধুরী তাড়াহুড়ো করে কোটটা পরে দৌড়ে নিচে চলে আসলো। এসে দেখে তার স্ত্রী তার আগে এসে হাজির। ড্রাইভার, গাড়ি বের করো। ড্রাইভার প্রতি উত্তরের সম্মতি জানালো। জিজ্ঞেস করলো, স্যার কই যাবেন?
ঢাকা মেডিকেল যাবা, যেভাবেই হোক 10 মিনিটের মধ্যে আমাকে যাওয়া চাই। জ্যাম পড়বে তো স্যার, 10 মিনিটে সম্ভব না। তাহলে হেলিকপ্টার রেডি করো। হেলিকপ্টার রেডি হতেও 10 মিনিট লেগে যাবে। ড্রাইভার তুমি, চলো যত দ্রুত পারো চলো। আচ্ছা ঠিক আছে ম্যাম। তারপরে দেশের টপ বিজনেসম্যান এবং তার স্ত্রী ঢাকা মেডিকেলের পথে চলল। আর অন্যদিকে এই খবরটা প্রিয়াঙ্কার চোখে পড়তেও আর এড়ালো না। সে যেন আকাশ থেকে পড়ল, খণ্ড বিখণ্ড হয়ে গেল। সে বুঝতে পারলো এই কাজটা কার হতে পারে। সে দৌড়ে তার বাবার কাছে যায়। দৌড়ে গিয়ে তার বাবার দুহাত তার গলায় ঠেসে ধরে আর বলতে থাকে, এই কাজ করার আগে আমাকে কেন গলা টিপে মারলে না? তুমি যে আমার বাবা বলতেও আমার ঘৃণা হচ্ছে। আজকে তোমার সামনে আমি মরবো। মা, এমন কথা বলিস না, আমার কষ্ট লাগে। একটু শান্ত হ। কি হয়েছে ঘটনাটা আমাকে বল। তারপরে প্রিয়াঙ্কা একটু আগে ঘটে যাওয়া খবরটা মোবাইলে চালু করে তার বাবার সামনে ধরে। তার বাবা বলতে থাকে, আমি এতটাও খারাপ না মা। তোকে নিয়ে আমার পৃথিবী। ছোট থেকে যা চেয়েছিস তাই দিয়েছি। আমি তোর মাথায় হাত দিয়ে ওয়াদা করতেছি, তোর মায়ের নামে কসম করছি, আমি এই কাজ করিনি। তবে হ্যাঁ, আমি ওই দিন ওই ছেলের কাছে যাই, শুধু ওকে ভালোভাবে বুঝিয়ে চলে আসি। সে বাবা, তুমি যা চাও তাই তো সম্ভব, কিন্তু তোমার আর আমাদের ধর্ম তো আলাদা, তাই এটা সমাজ মেনে নেবে না বলেই চলে আসি। ওর গায়ে আমি একটা টোকাও দেইনি। আর যাই হোক, বাবা তো আমার মাথায় হাত দিয়ে মিথ্যা বলবে না, আবার মায়ের নামে কসম করলো। এই কাজ কে করতে পারে? কে? রুবেল ভাই করেনি তো? সাথে সাথে আমি আকাশকে কল দিলাম। কল দিয়ে দেখলাম ওর নাম্বার সুইচ অফ। আমার আর বুঝতে বাকি রইল না এই কাজ কার। হয়তো দেখছে সকালের নিউজটা, ভয়ে ফোন বন্ধ করে রাখছে। বাবা, হসপিটালে চলো। চল মা। অন্যদিকে দেশের টপ ধনী বিজনেসম্যান আজাদ চৌধুরীর আগমনে হাসপাতালটা সিকিউরিটিতে পুরো টইটম্বর। সবাই অবাক যে আজাদ চৌধুরী এখানে আসলো কি করে। আজাদ চৌধুরী ওখানে গিয়ে আব্দুলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তারপর ডক্টর আজাদ চৌধুরী এবং তার স্ত্রী রক্তের সাথে আব্দুলের রক্ত ডিএনএ টেস্ট করাতে বলে। এদিকে আব্দুল এখনও অচেতন। ফলাফল স্বরূপ আজাদ চৌধুরীর কথা মতো তাড়াতাড়ি করে রক্তের ডিএনএ টেস্ট করা হয়। রেজাল্টে দেখা যায় আর কেউ না, এই আব্দুলই হচ্ছে দেশের টপ বিজনেসম্যান বিআরবি কোম্পানির মালিক আজাদ চৌধুরীর একমাত্র ছেলে। এই ঘটনা দেখে আজাদ চৌধুরীর স্ত্রী অসুস্থ আব্দুলকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আজাদ চৌধুরীর হাতে ডিএনএ রিপোর্ট টেস্ট নিয়ে একটু সামনে এগোতেই টিভি চ্যানেলের ক্যামেরাগুলো, নিউজ রিপোর্টারগুলো তাকে জাপটে ধরে। স্যার, আপনি বড় বড় ইভেন্টে ইনভাইট করলে আপনাকে পাওয়া যায় না। আপনি হঠাৎ এই জায়গায় কি মনে করে? এখানে কি কোনো কারণ আছে? আসলে বিষয়টা এমন না। আপনারা জানেন, আজ থেকে প্রায় 20 বছর পূর্বে আমার একমাত্র ছেলে হারিয়ে যায়। এ নিয়ে অনেক নিউজও করা হয়, কিন্তু কোথাও আমার ছেলেকে পাওয়া যায় না। দীর্ঘ 20টা বছর আমি আর আমার স্ত্রী হতাশার সাথে পার করছি। কিন্তু আজকে সকালে আমি আর আমার স্ত্রী যখন ওই ছেলেটাকে টিভিতে নদীর পাড়ে পড়ে থাকতে দেখি, ওর গলায় একটা জন্মদাগ দেখতে পাই, যা আমাদের ছোট ছেলের সাথে মিল পাই। তাই আমি আর আমার স্ত্রী এখানে দৌড়ে আসি। এসে আমার স্ত্রী আমাকে বলে আমাদের ডিএনএ টেস্ট করায়। ওই যে আমার হাতে ডিএনএ রিপোর্ট, ওই ছেলেই হচ্ছে আমার একমাত্র ছেলে, শাহজাদ চৌধুরী মির্জা। আজকে আমি খুবই খুশি এবং আবেগ আপ্লুত। তবে আমার এই ছেলের এই অবস্থার জন্য যারা দায়ী, তারা দেশে বা বিদেশে যে প্রান্তে যে গর্তে লুকিয়ে থাকুক না কেন, তাদের একটা একটা করে বের করে চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হবে। দয়া করে আপনারা এখন আর কোনো প্রশ্ন করবেন না। ধন্যবাদ। কথাগুলো বলেই আজাদ চৌধুরী ওখান থেকে সরে যায়। নিউজ রিপোর্টারগুলো যে যার মতো নিউজ কভার করতে শুরু করে। বাকিটুকু পাশ থেকে এতক্ষণ মেয়র আর প্রিয়াঙ্কা কথাগুলো শুনছিল। তারাও যেন আকাশ থেকে পড়ে। তারা নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। হুট করে কি থেকে কি হয়ে গেল, আদৌ কি সম্ভব? কিন্তু এটাই বাস্তব। এভাবে আরও 2টা মাস চলে যায়। এই 2 মাসে পুরোপুরি ট্রিটমেন্ট শাহজাদ চৌধুরী ওরফে আব্দুল এখন পুরোপুরি সুস্থ। আব্দুল হাসপাতালের বেডে বসে আপেল খাচ্ছিল। দূরে দেখে তার বন্ধু সাজ্জাদ দাঁড়িয়ে। কিরে কুত্তা, ওখানে দাঁড়িয়ে কি করিস? এখানে আয়। তোর সঙ্গে কথা বলতে ভয়ে। তুই কি সেই আব্দুল আছিস? তুই হলি এখন শাহজাদ চৌধুরী, বাংলাদেশের প্রথম ধনীর একজন। ঢং মারিস আমার সাথে? চোখ বন্ধ কর। হ্যাঁ, করলাম। তারপরে আব্দুল একটা বক্স সাজ্জাদের হাতে দেয়। বক্সটা দেখতে ছোট। সাজ্জাদ খুলে দেখে একটা গাড়ির চাবি।
তারপরে আব্দুল তাকে সঙ্গে করে বাইরে এনে একটা ল্যাম্বরগিনি গাড়ি দেখায়। দোস্ত, আমার সাথে শুরু থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমি আব্বু আম্মুর সাথে শেয়ার করি। তারা বিষয়টা বুঝতে পারে জীবন কত অদ্ভুত, তাই না? মানুষ একটা আব্বু আম্মু পায় না, আজকে আমার দুটো আব্বু আম্মু। চল একটা ছোট ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। বাবা, আমাকে মাফ করে দাও, আমার জন্য তোর এত কষ্ট জীবনে। ওই দিন যদি ফোন ব্যবহার আমি না করতাম, তুই ওই মেলার মাঠ থেকে হারিয়ে যেতে না। মা, তুমি কষ্ট পেও না। ওই দিন না হারিয়ে গেলে আমি পৃথিবীটাকে বুঝতে পারতাম না, বাস্তবতা শিখতে পারতাম না। তবে আমি তোমাদের সাথে যেতে পারবো না। কেন বাবা, যেতে কেন পারবি না? এই বয়সে তোকে ছাড়া কিভাবে থাকবো? তোর মা ঠিকই বলেছে। দেখো আব্বু আম্মু, আজ আমি মারাও যেতেও পারতাম। আজকে যে আমি এত বড় হয়েছি, যাদের মাধ্যমে তাদের ভুলে কিভাবে যাই। আবার আমার আরও একটা বাবা মা আছে যারা আমাকে সেই ছোট্টবেলায় তোমরা হারানোর পর পায় আমাকে তিলে তিলে করে বড় করেছে। আমাকে বড় করতে গিয়ে আমার ওই বাপটা আজকে পাহারা, মা আজকে একা। তারা চাইলে কিন্তু অনেক ভালো জীবন কাটাতে পারতো, কিন্তু আমার জীবন গড়তে গিয়ে তারা। আরে পাগল ছেলে, এই ব্যাপার? ওই দরজার দিকে দেখ। আব্দুল দরজায় তাকিয়ে দেখে আগের মা বাবার চোখে পানি। বাবা হুইলচেয়ারে, মা তার পেছনে ওই একটা ধরে আছে। আব্দুলের কথাগুলো শুনে যেন তার কান্না করছে, তা বুঝতে বাকি রইল না। এরই মাঝে, তুই কিভাবে ভাবলি আমরা তো অকৃতজ্ঞ বাবা? তোর এই 1 মাস অসুস্থ থাকায় আমি খোঁজ নিচ্ছি তোর ছোট থেকে তোর সাথে কি কি হয়েছে। এই মানুষগুলোর কাছে আমি আর তোর আজীবন ঋণী থাকবো। আজকে এই বয়সে আমরা কিভাবে তাদের ছেড়ে দিই? আজকে থেকে তারাও আমাদের বাড়িতে আমাদের সাথে একসাথে থাকবে। মানুষের না একটা বাপ মা থাকে, তোর না হয় একটা আব্বু আম্মু আর একটা বাবা মা থাকবে। কথাগুলো শুনে আব্দুল তার বাবাকে জড়িয়ে ধরে, সবার সামনে বাবাকে একটা কিস করে দেয়। তুমি এত ভালো কেন? আজ থেকে আমাদের পরিবারটা অনেক ভালো পরিবার হবে, তাই না বলো? আম্মু, তুমি এদিকে আসো। আব্দুলের আম্মু এসে আব্দুলের গালে একটা চুমু দেয়। এ কি, বাবা মা এদিকে বসে থাকবে, ওদিকে আসবে না? তারাও কাছে এসে আব্দুলকে আপন করে নেয়। তারপরে সবাই মিলে হালকা কিছু খেয়ে নেয়। খাওয়ার সময় আব্দুল প্রিয়াঙ্কার কথা সব কিছু ঘুরে বলে। বাবা মা, আব্বু আম্মু আর মেনে নিতে অমত করেনি। তবে আব্দুল প্ল্যান করে প্রিয়াঙ্কাকে একটু সারপ্রাইজ দেবে। আব্বু আম্মু বাবা মাকে তাদের মতো শিখিয়ে দেয়। ফ্ল্যাশব্যাক শেষ। শালা, কেউ একটা বাবা মা পায় না, তোর 2টা। পারবো না, আমারও ভাগ আছে। আরে আমার মানে তোর, তোর মানে আমার, শুধু বউয়ের ক্ষেত্রে আলাদা। হা হা হা। আস্তাগফিরুল্লাহ, তুই শালা পাক্কা হারামি। যাই হোক, এই গাড়িটা কার? নতুন গাড়ি কিনলি বেশ ভালো হবে, তোকে মানাবে দোস্ত। আরে এটা আমার না, তোর জন্য। মনে আছে আমাকে অনেকবার বলতি তোর এই গাড়িটা অনেক পছন্দ, দুবাই থেকে কাস্টমাইজ করে স্পেশালভাবে আনা। একদম কাঁদবি না। মনে পড়ে একদিন তুই তোর শখের বাইকটা রেখে কিভাবে অপারেশনের টাকা দিয়েছিলি? ওই দিন কাঁদতে নিষেধ করেছিলি। তুই আমার খারাপ সময় যেভাবে পাশে থাকছিস, আমি আমার সব কিছু দিয়ে দিলাম, এর মূল্য পরিশোধ করতে পারবো না দোস্ত। কথাটা বলে আব্দুল জড়িয়ে ধরল সাজাদকে। তাহলে প্রিয়াঙ্কা ব্যাপারটা কি করবি? কেন, 3 দিন পরে বিয়ে করব। মানে? হ্যাঁ, ভাবছি তাড়াতাড়ি বিয়েটা করে নিই। আব্বু আম্মুকে শিখিয়ে দিয়েছি, তারা বলবে আমার স্মৃতি নেই। আমি তাকে কলেজের বড় আপু হিসেবে বিয়ে করছি। আমাদের সম্পর্কের কথা মনে নেই। বাসরাতে সারপ্রাইজ দিব। প্রিয়াঙ্কার আব্বু আম্মু বিয়েতে রাজি। এখন বিয়ে থেকে সমস্ত দায়িত্ব তোকে নিতে হবে একা হাতে। ভালোই, তোর রাস্তা ক্লিয়ার। তারপরে আমারটা। কিন্তু যেগুলো তোকে এভাবে মারলো, ওদের কি ব্যবস্থা? আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিছু কিছু সময় কিছু কিছু ঘটনা আমাদের খারাপ মনে হলেও এর পিছনে বড় একটা উদ্দেশ্য থাকে। আমাকে ওরা মেরে যখন ফেলে দেয়, ঘটনাটা আমাদের জন্য খারাপ হলেও এই ঘটনার মাধ্যমে কিন্তু আমার পরিচয় আমি ফিরে পেলাম। এর পিছনে আল্লাহ এত বড় উদ্দেশ্য রাখছে তা আমরা কখনোই ভাবছি। তাই ওদের উপরে অভিযোগ নেই। আর বাবা আমার কথা কিছুতেই শোনেনি। ওদের ধরে আজীবন কারাদণ্ড করতে চেয়েছিল, কিন্তু আমি অল্প শাস্তি দিয়ে ছেড়ে দিতে বলেছি। বাদ দে। এরপরে দেখতে দেখতে 3টা দিন চলে যায় আর তাদের বিয়েও হয়ে যায়। তারপরে বাসর ঘরের কাহিনী তো আপনারা প্রথমেই শুনেছেন। ফ্ল্যাশব্যাক শেষ। আমার সাথে কেন এমন হয়? যখনই তোমাকে পরিপূর্ণভাবে ফিরে পেলাম, তোমার স্মৃতিহারা,
তুমি কি আমাকে আগের মতো ভালোবাসবে না? হুট করে প্রিয়াঙ্কা মন খারাপ করে ব্যালকনিতে চলে যেতে দেখে আমার মনটাও খারাপ হয়ে যায়। আমি হাত বাঁধা খুলে পিছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরি। প্রিয়াঙ্কা আঁতকে ওঠে। ও যেন কল্পনাই করতে পারেনি এমন কিছু হবে। এসব কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি? আরে না জান পাখি, বাস্তবে দেখছো। তারপরে আমি আর ধৈর্য না ধরতে পেরে ক্লাস ব্যাগের কাহিনীগুলো সব কিছুর সাথে শেয়ার করি। এইভাবে কষ্ট না দিলে তোর হয় না? আমি কি মানুষ না? আমার কষ্ট লাগে না? জানিস এই 3টা দিন কি কষ্ট পেয়েছি। তোকে পেয়েও আমি যেন পেলাম না এমন অবস্থা, যে তোর স্মৃতি নেই, কিচ্ছু মনে নেই। কেমনে থাকবো তোর সাথে? অনেক কষ্ট পেতে হয়েছে জানিস। বাবা কি ঢং! এগুলো তো ঢং মনে হয়? আজকে তোর প্রতিশোধ আমি হাড়ে হাড়ে নেব। প্রিয়াঙ্কা কথাটা বলেই আব্দুলের কলারটা ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে আসে। খাটের পরে এক ধাক্কা মেরে ফেলে দেয়। লাইট অফ করে দিয়ে বলে, ওই জান একটু আদর করো। না, আমি আদর করতে পারবো না, তুমি আদর করো। আমি কিভাবে আদর করব? আমি কি ছেলে যে আদর করব? তাহলে আদর করতে হবে না, ঘুমাও। না, একদম ঘুমাবে না। আচ্ছা দাঁড়াও, আমি আদর করছি। আমি দাঁড়াতে পারবো না। আরে বাবা, ওয়েট করতে বলছি। তুমিও না, বাসর ঘরে কেউ এমন করে। আচ্ছা বুকে আসো, তোমার ঠোঁট জোড়া চুষে খেতে কত মিষ্টি। আচ্ছা এই নাও আমার ঠোঁট জোড়া, দেখো কত মিষ্টি। প্রিয়াঙ্কা কথাটা বলে আব্দুলকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে। আব্দুলের মুখের কাছে ঠোঁটজোড়া এগিয়ে দিল। আব্দুল প্রিয়াঙ্কার ঠোঁটজোড়া নিজের মুখের ভেতর ঢুকিয়ে চুষে চুষে খেতে লাগলো। কিছুক্ষণ প্রিয়াঙ্কার ঠোঁটজোড়া চুষে খাওয়ার পর দুষ্টমি করে আব্দুল প্রিয়াঙ্কাকে বলল, জান তোমার ঠোঁট এত গন্ধ করছে কেন? কি বললে? 10 মিনিট আমার ঠোঁট চুষে খাওয়ার পর বলছো আমার ঠোঁটে গন্ধ করছে? থাক, তোকে আদর করতে হবে না, আমি তোমাকে আদর করছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। প্রিয়াঙ্কা কথাটা বলে আব্দুলের পাঞ্জাবি পায়জামা একটানে খুলে ফেলল। তারপরে চলে আব্দুলের উপরে অমানবিক অত্যাচার। এই অত্যাচার দেখতে অবশ্যই আপনাকে বিয়ে করতে হবে। আর আপনি যদি বিবাহিত থাকেন, আজকে রাত্রে আপনার বইয়ের উপর অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ। এত সময় আমি আব্দুল আপনাদের সাথে ছিলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের জন্য গল্প লিখতে লিখতে সকাল 7:30 বেজে গেল। এত কষ্ট করে একটা কি কমেন্ট অ্যাকসেপ্ট করতে পারি না। গল্পটা কেমন হয়েছে? আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও সুন্দর গল্প উপহার দেওয়ার। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।